তুলি, তুই পাগল টাগল হয়ে যাসনি তো? কিসের অপেক্ষায় থাকবি? কিসের অপেক্ষা শেষ হবে? কী সব বলছিস তুই? তুলি সুজনের কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে বলল, এই লে, আমি তো কথাগুলো মনে মনে বললাম, তাহলে সুজন ভাই আমার মনের কথা শুনলো কি করে? সুজন ভাই কি মন পড়তে জানে নাকি? সুজন তুলির দিকে কপাল কুঁচকে চেয়ে আছে। দেখেই তুলি ভয়ের শুকনো ঢোক গিলে মনে মনে বলল, তার মানে আমি এতক্ষণ যা কিছু মনে মনে বলেছি সব সুজন ভাই শুনে নিয়েছে। কথাগুলো ভাবতেই তুলির রসগোল্লার মতো করা চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম হলো। সুজন তুলির চাহনি বুঝতে পেরে মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, আমি মন পড়তে জানি না তুলি, তুই একা একাই অস্পষ্ট শব্দ করে কথাগুলো বলছিলিস, তাই তো আমি শুনতে পেলাম। তুলি সুজনের কথা শুনে ঠোঁট দুটো প্রসারিত করে জোর করে হাসার চেষ্টা করলো। সুজন মনে মনে অট্ট হাসি দিয়ে কপাল কুঁচকে বলল, তুলি, তুই ওভাবে কাঁপছিলিস কেন? তোর কি কাঁপাকাঁপি রোগ আছে নাকি? থাকলে আমায় আগে বলিসনি কেন? সুজনের কথা শুনে তুলির হাসি মাখা মুখটা নিমিষেই চুপসে গেল। অসহায় ভঙ্গিতে সুজনের দিকে চেয়ে হালকা শব্দ করে বলল, না সুজন ভাই, আমি মনে হয় ঠান্ডায় কাঁপছি, খুব শীত লাগছে আমার। তুলির বোকামি দেখে সুজনের খুব হাসি পেল। নিজের হাসি কন্ট্রোল করে মনে মনে অট্ট হাসিতে কর্কশ কণ্ঠে বলল, তাড়াতাড়ি চেঞ্জ করে শুয়ে পড়, নয়তো দেখা যাবে তুই কাঁপতে কাঁপতে কোমায় চলে গেছিস। তখন টিভিতে হেডলাইন দেখাবে, বাসর ঘরে বউ কাঁপতে কাঁপতে কোমায় চলে গেছে। তুলি সুজনের কথা শুনে চোখ দুটো গোল করে সুজনের দিকে চেয়ে খিলখিল করে হেসে দিল। তুলির হাসির শব্দে পুরো রুমটা ঝুনঝুনির শব্দের মতো মুখরিত হলো। সুজন অপলক দৃষ্টিতে চেয়ে তুলির হাসিটা উপভোগ করলো। তুলি হেসেই যাচ্ছে দেখে সুজন গলাটা খ্যাক করে কর্কশ কণ্ঠে বলল, এত হাসছিস কেন তুলি? আমি হাসির কিছু বলেছি নাকি? তুলি হাসি থামিয়ে মুখ টিপে হেসে মৃদুস্বরে বলল, সুজন ভাই, বাসল ঘরে বউ কাঁপতে কাঁপতে কোমায় চলে গেছে, এটা টিভির হেডলাইন দেখে আপনার কেমন লাগবে ভেবে আমার খুব হাসি পাচ্ছে। সুজন তুলির কথা শুনে রাগী লোক নিয়ে তুলির দিকে চেয়ে কর্কশ কণ্ঠে বলল, তুই তো এসবই চাস, লোকে আমার মুখ দেখে হাসলে তোর তো ভালো লাগবে। বেঁচে থেকে তুই আমাকে বুঝলি না, তুই কমায় গেলে লোকে আমাকে কি করে বুঝবে? তুলি সুজনের রাগ দেখে ভয়ে গুটিসুটি পায়ে হেঁটে ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দিল। দরজায় পিঠ থেকে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে বিড়বিড় করে বলল, এত সময় মনে হয় বাঘের থাপার মুখে ছিলাম। ও গড, আমাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দাও, আর নয়তো সুজন ভাইয়ের লাক্ষস মনটাকে কোমল হৃদয় করে দাও। তুলি ওয়াশরুমে ঢুকলে সুজন তুলির যাবার পথে চেয়ে মুচকি এসে মনে মনে বলল, তোতলা রানী, তুই স্বপ্ন দেখনি, যা হয়েছে সব সত্যি হয়েছে। তোমাকে এই বেশে আর তো কখনো কাছে পাবো না, রাতটাও আর কখনো ফিরে পাবো না। তাই অল্প কিছু সময়ের জন্য হলেও মুহূর্তটা দুজনে উপভোগ করলাম। সুজন দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু হেসে মনে মনে বলল, কিন্তু তুমি তো মুহূর্তটাকে স্বপ্ন ভেবে নিয়েছো। তোতলা রানী, আমার শর্ত যখন শেষ হবে তখন আমি তোমার এই স্বপ্নটা সত্যি করে দিব। কথাগুলো মনে মনে ভেবে রুমে দাঁড়িয়ে পোশাক চেঞ্জ করে বেডে পাশ ফিরে শুয়ে পড়ল। তুলি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে মিররের সামনে দাঁড়িয়ে তাওয়াল দিয়ে আলতো স্পর্শে হাত মুখ মুছতে লাগলো। সুজন সামনে ফিরে শুতেই তুলিকে দেখে চোখ দুটো রসগোল্লার মতো হয়ে গেল। তুলি হোয়াইট রঙের টি শার্টের সাথে 3/4 ব্ল্যাক জিন্স পরে মিররের সামনে দাঁড়িয়ে আছে। মুখে মেকআপে প্রলেপগুলো পানিতে ধোয়াতে সেগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে। ছোটখাটো তুলিকে একদম পুতলির মতো দেখতে লাগছে। সুজন হাঁ করে তাকিয়ে রইল তুলির দিকে। তুলি মিররের ভেতর থেকে সুজনের চাহনি দেখে মুচকে এসে নিজের কাজে মন দিল। সুজন তুলির মুচকি হাসি দেখে দ্রুত পাশ ফিরে শুয়ে আলতো করে চোখ দুটো বন্ধ করে মনে মনে বলল, তোতলা রানী, এমন করে হেসো না প্লিজ, মাথায় নষ্ট করে দিচ্ছ আমার। আমায় আর কত পাগল করবে তুমি? আমি তো এমনিতেই তোমার প্রেমে পাগল হয়ে আছি। তুমি এভাবে আমার পাশে থাকলে আমার নিজেকে কন্ট্রোল করা মুশকিল হয়ে পড়বে। তুলি স্মিত হেসে নিজের কাজ শেষ করে লাইট অফ করে ড্রিম লাইট চালিয়ে দিল। বেডে এসে দূরত্ব বজায় রেখে নিজের বালিশে শুয়ে পড়ল। তুলিকে বালিশে শুতে দেখে সুজন ভ্রু কুচকে মৃদুস্বরে বলল, কি হয়েছে তুলি? শর্ত রাখলি আমি তোর পাশে থাকলে তুই আমার বুকে মাথা রেখে ঘুমাবি, তাহলে দূরে আছিস কেন? তুলি স্মিত হেসে মৃদুস্বরে বলল, সুজন ভাই, আপনি সারাক্ষণ আমার সাথে লাক্ষুৎসেন মতো কোলে কথা বলেন কেন? আপনাকে দেখলেই তো আমার ভয় করে, তাহলে আপনার কাছে যাব কি করে?
আমার ভয়টা কেটে যাক, তারপর আপনার বুকে মাথা লেগে ঘুমাবো। সুজন তুলির কথা শুনে কপাল কুঁচকে তুলিকে হ্যাঁচকা টেনে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। তুলি শুকনো ঢোক গিলে সুজনের কাছ থেকে নিজেকে ছাড়াবার চেষ্টা করছে। দেখি সুজন কর্কশ কণ্ঠে বলল, তুলি, এত নড়াচড়া করিস কেন তুই? তোর থেকে তো আমার কোলবালিশই ভালো। তুই ভাবিস না তোকে ভালোবেসে কাছে টেনেছি। কোলবালিশ ছাড়া আমার ঘুম আসে না। তোর বেডে তো কোলবালিশও নেই, তাই বাধ্য হয়ে তোকে কোলবালিশ বানিয়ে দিলাম। তুলি সুজনের কথা শুনে কপাল কুঁচকে মুখটা উঁচু করে সুজনের দিকে তাকালো। সুজনের স্মিত হেসে মৃদু স্বরে বলল, আজকে রাতের জন্য আমার কোলবালিশ হয়ে থাক না, কাল না হয় বেডে কোলবালিশ রেখে দিস। তুলি সুজনের কথায় চুপটি করে সুজনের বুকে টি শার্ট খামচে ধরে স্মিত হেসে মনে মনে বলল, সুজন ভাই, আমি আপনার বুকে মাথা রাখার জন্য আজকে কেন, সারা জীবন আপনার কোলবালিশ হয়ে থাকতে চাই। সুজন তুলিকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে স্মিত হেসে মনে মনে বলল, তোতলা রানী, অবশেষে আজ আমার অপেক্ষার প্রহর শেষ হলো। আমার রাগের পিছনে লুকিয়ে থাকা ভালোবাসা খুঁজে নিও তুমি। আমি সত্যিই তোমাকে খুব ভালোবাসি। সুজন তুলিকে শক্ত করে জড়িয়ে ধরায় তুলির সর্বাঙ্গে অন্যরকম শিহরণ বয়ে গেল। তুলি আলতো করে চোখ দুটো বন্ধ করে স্মিত হেসে মনে মনে বলল, আমার বয়ে গেছে কোলবালিশ লুমে আনতে। আপনার বুকে মাথা রেখে ঘুমানোর প্রয়োজন পড়লে আমি বাসার সব কোলবালিশ লুকিয়ে রাখবো। আপনাকে কোলবালিশের সাথেও শেয়ার করতে পারবো না। আপনি শুধু আমাকেই ভালোবাসবেন, আমাকেই জড়িয়ে ধরবেন। তুলি সুজনের বুকে মাথা রেখে মনের মধ্যে একটা অন্যরকম প্রশান্তি অনুভব করলো। তুলির মনে হলো যেন এটাই ওর নিরাপত্তার স্থান। তুলি স্মিত হেসে আলতো স্পর্শে টুপ করে সুজনের বুকে কিস করে দিল। সুজন তুলির স্পর্শ পেয়ে স্মিত হেসে মনে মনে বলল, পাগলি একটা। তুলি সুজনের বুকে আলতো করে মাথা ঘষে চুপচাপ চোখ দুটো বন্ধ করে ঘুমিয়ে পড়ল। কিছু সময় পর তুলির ঘন ঘন শ্বাস পড়ছে। বুঝতে পেরে সুজন স্মিত হেসে তুলির কপালে ঠোঁট চুইয়ে দিল। তুলি কাটা ছেঁড়া আবদ্ধ চুলগুলো কানের পাশে গুঁজে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে ঘুমিয়ে পড়ল। জানালার থাই গ্লাস ভেদ করে সকালে সূর্যের কিরণ চোখে পড়তেই সুজনের ঘুম ভেঙে গেল। আড়মোড়া ভেঙে চোখ মেলে দেখে তুলি ওকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে গায়ের উপর পা তুলে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। সুজন তুলির কাণ্ড দেখে মুচকে হাসল। ঘুমন্ত তুলিকে অসম্ভব সুন্দর লাগছে দেখতে। সুজন মুচকে এসে তুলির ঘুমন্ত মুখের পানে চেয়ে রইল। তুলির ঘুম ভাঙতেই চোখ বন্ধ করে বড় করে হাই তুলল। চোখ মেলে চেয়ে দেখল সুজন ওর দিকে মুচকে এসে চেয়ে আছে। তুলি হুট করে চোখ মেলে চাওয়াতে সুজন ভেবাচোকা খেয়ে গেল। মনে মনে অট্টহাসি দিয়ে রাগী লুক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, রাতে তোকে কোলবালিশ বানিয়েছি বলে তুই তার শোধ নিচ্ছিস? তোর এত বড় স্পর্ধা হয় কি করে আমার গায়ে পা দেওয়ার? তুলি সুজনের কথা শুনে কপাল কুঁচকে নিজের দিকে চেয়ে দেখল সুজনের গায়ের উপর পা দিয়ে শুয়ে আছে। দ্রুত পা সরিয়ে দিয়ে ভয়ে শুকনো ঢুকলে মাথা নিচু করে মুখটা গম্ভীর করে ঘুম জড়ানো স্বরে বলল, সরি সুজন ভাই, আমি বুঝতে পারিনি আপনার গায়ের উপর পা চলে যাবে। সুজন মনে মনে অট্টহাসি দিয়ে তুলির দিকে চেয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি, এখন থেকে সুজন ভাই বলাটা বন্ধ কর। তোর সুজন ভাই বলার কারণে দেখা যাবে আমার বাচ্চা আমাকে বাবা না বলে মামা বলে ডাকছে। তুলি সুজনের কথা শুনে খিলখিল করে হেসে দিল। সুজন মুগ্ধ নয়নে তুলির হাসিটা উপভোগ করলো। তুলি হাসি থামিয়ে মৃদু স্বরে বলল, সুজন ভাই, আপনি এত হাসির কথা কি করে বলেন? আপনার প্রতিটা কথায় আমার খুব ভালো লাগে। আপনি সারা জীবন এমন করেই কথা বলবেন। সুজন তুলির কথা শুনে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমাকে দেখে কি তোর জোকার মনে হয়? তুলি সুজনের রাগ দেখে অসহায় দৃষ্টিতে চেয়ে হালকা শব্দ করে বলল, না সুজন ভাই, আমি সেটা কখন বললাম? সুজন শোয়া থেকে উঠে বসে কর্কশ কণ্ঠে বলল, তোর কথাবার্তা শুনে তো সেটাই মনে হয়। এসব কথা ছেড়ে বই নিয়ে পড়তে বস। আর হ্যাঁ, শুধু একটা চান্স দিয়েছি তোকে, কথাটা মাথায় রাখিস। কথাগুলো বলে বেড থেকে নেমে গেল। তুলি শোয়া থেকে উঠে বসে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, ভাবির মুখে শুনেছি বাসল্লাত নাকি অনেক রোমাঞ্চকর হয়, কিন্তু আমার বেলায় কেন তার উল্টো হলো? সুজন মিররের সামনে দাঁড়িয়ে চুলগুলো হাত দিয়ে ঠিক করতে গিয়ে তুলির বলা কথাগুলো শুনে মুখ টিপে হাসল। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, ভাবি, লিয়া, আমাল, বন্ধুলা যখন জানতে চাইবে তুলি তোর বাতল্লাতের কোনো রোমাঞ্চকর মুহূর্ত বল, তখন আমি কি বলবো?
আমার তাতে তো তেমন কিছুই হয়নি। সুজন তুলির কথা শুনে মুখ টিপে হেসে মনে মনে অট্টহাসি দিয়ে রাগী লুক নিয়ে তুলির পাশে বসে কপাল কুঁচকে বলল, একা একা কি বিড়বিড় করছিস? বাসর রাতে রোম্যান্স করতে হয় তোকে কে বললো? তুলি সুজনের রাগী লোক দেখে শুকনো ঢোক গিলে কিছু বলতে যেতেই সুজন সাদাত আঙ্গুল চেয়ে তুলির ঠোঁট চেপে ধরে ফিসফিসিয়ে বলল। ইস, সুজন নেশা ভরা দৃষ্টিতে তুলির চোখে তাকালো। তুলি সুজনের চাহনি দেখে ভয় শুকনো ঢোক গেল। সুজন ধীরে ধীরে তুলির ঠোঁটের দিকে অগ্রসর হতে লাগলো। তুলি ঘন ঘন শ্বাস নিয়ে মুচকি এসে আবেশের চোখ দুটো বন্ধ করে নিল। সুজন তুলির ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। তুলির চোখ দুটো রসগোল্লার মতো করে চেয়ে রইল। তুলির গরম নিঃশ্বাস গভীর থেকে গভীর হতে লাগলো। তুলি সুজনের মাথার চুল খামচে ধরে রেসপন্স করতে লাগলো। 1 মিনিট পর সুজন তুলিকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলল, এবার আশা করি তোর মনের আকাঙ্ক্ষা দূর হয়েছে। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলিস এতটুকু তুই সীমাবদ্ধ ছিল, মাথা মোটা একটা। তুলি সুজনের কথা শুনে মুচকি এসে বেড থেকে নেমে দাঁড়িয়ে নেশাভরা দৃষ্টিতে সুজনের সামনে গিয়ে দাঁড়ালো। সুজন কপাল কুঁচকে চেয়ে রইল তুলির দিকে। তুলি বাম হাতে সুজনের গলা জড়িয়ে ধরে দাঁড়ালো। সুজন তুলির কাণ্ড দেখে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। তুলির নেশাভরা চোখের দিকে চেয়ে মনে মনে বলল, বাব্বা, আমার তোতলা রানী দেখছি হেব্বি রোমান্টিক। এত রোমান্টিকতা দেখলে তো নিজেকে কন্ট্রোলে রাখা মুশকিল হয়ে যায়। তুলি মুচকে এসে ডান হাতে শাহাদাত আঙ্গুল উঁচিয়ে সুজনের ঠোঁটের দিকে চেয়ে ঠোঁটে স্লাইড করতে করতে বলল, সুজন ভাই, আমার জীবনে প্রথম কিস ছিল এটা। ভালোই তো লাগলো, কিন্তু ভালো করে উপভোগ করতে পারলিনি আমি। আর একটু কিস করুন না আমায়। সুজন তুলির কথা শুনে ভেবাচেকা খেয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝে উঠতে সময় লাগলো। মনে মনে অট্টহাসি দিয়ে তুলিকে ধাক্কা দিয়ে দেয়ালের সাথে চেপে ধরে তুলি ঠোঁট দুটো নিজের আয়ত্তে নিল। তুলি নিজেও সুজনের সাথে রেসপন্স দিতে লাগলো। পাক্কা 3 মিনিট হয়ে গেল, তবুও সুজন ছাড়ছে না দেখে তুলি কথা বলার চেষ্টা করলো, কিন্তু কথা বলতে না পেরে শুধু শব্দ করতে লাগলো। তুলি নিঃশ্বাস আটকে যেতে লাগলো, তবুও সুজন ছাড়ছে না দেখে তুলি সুজনের পিঠে আলতো কিলখুশি দিতে লাগলো। তুলি চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়লো। অবস্থা বেগতিক দেখে সুজন পাক্কা 4 মিনিট পর তুলিকে ধাক্কা দিয়ে বেডে ফেলে দিল। তুলি বেডে বসে বুকে হাত দিয়ে ঘন ঘন কয়েকটি শ্বাস নিয়ে ঠোঁটে স্পর্শ করে দেখলো ঠোঁট কেটে ফিনকিতে রক্ত বের হচ্ছে। সুজন মনে মনে অট্টহাসি দিয়ে রাগী লুক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, আশা করি এই কিসটা খুব ভালো করে উপভোগ করেছিস তুই। প্রথম এবং শেষ দুটোই স্মরণীয় করে রাখ তোর মনে। আমি শেষবারের মতো বলছি, মেডিকেল অ্যাডমিশনের আগে এসব চিন্তা ভাবনা মাথায় এনেছিস তো তোর সাথে এর থেকে খারাপ কিছু করব বলে দিলাম। তুলি হাত দিয়ে ঠোঁটে রক্ত মুছতে মুছতে অশ্রু শিখতে না মানে সুজনের দিকে চেয়ে মৃদু স্বরে বলল, আপনি খুব খারাপ সুজন ভাই, যাকে বলে নষ্ট খারাপ। আপনি আস্ত একটা রাক্ষস। আমি আর কখনো আপনার কাছে কিচ্ছু চাইবো না। তুলির চাহনি দেখে সুজনের হৃদয়টা ভেঙে চুরে ক্ষয় হয়ে যেতে লাগলো। তুলির ঠোঁটে রক্ত দেখে সুজন চমকে উঠল। ঠোঁট ফুলে গেছে দেখে সুজন মনে মনে বলল, না, বাড়াবাড়িটা বোধহয় বেশি করে ফেলেছি। আমার এমনটা করা মোটেও উচিত হয়নি। তুলির ঠোঁট জ্বলে পড়ে ছারখার হয়ে যাচ্ছে। তুলির ঠোঁট দুটো হাত দিয়ে ঢেকে রেখে বেডে বসে কাঁদতে লাগলো। সুজন মিয়রে ড্রয়ার থেকে ফার্স্ট এড বক্স থেকে অয়েনমেন্ট নিয়ে তুলির পাশে বসলো। তুলির মুখ থেকে হাত সরাতে গেলে তুলি এক ঝটকায় সুজনের হাত সরিয়ে দিল। সুজন রাগী লোক নিয়ে তুলির দিকে চেয়ে জোর করে তুলির হাত ধরল। তুলি সুজনের রক্তিম বর্ণ চোখ দেখে ভয় শান্ত হয়ে গেল। ঠোঁটের ব্যথায় নীরবে শুধু চোখের জল ছড়াতে লাগলো। সুজন তুলির ঠোঁটে আলতো করে অয়েনমেন্ট লাগিয়ে দিয়ে করুণ স্বরে বলল, তোর খুব লেগেছে না? খুব কষ্ট হচ্ছে তোর? আমি খুব সরি তুলি। কথাগুলো বলেই তুলির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। অবশ্যই তুলি চোখ দুটো বন্ধ করে নিলে চোখের পানি গাল বেয়ে পড়ল। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বলল, আপনি এতদিন শুধু আমার মনকে আঘাত করতেন, কিন্তু আজ আপনি আমার শরীরকেও আঘাত করলেন সুজন ভাই। কিন্তু তাতেও আমার কোনো আফসোস নেই। কেন জানেন? সুজন তুলির কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে তুলির দিকে চেয়ে রইল। তুলির চোখের পানি 2 হাতের উল্টো পিঠে মুছে নিয়ে স্মিত হেসে বলল, আঘাত করার পর যদি আপনি ভালোবাসে আমার লাগাতে মলম লাগিয়ে দেন, তাহলে আমার 1000 বার এমন হলেও আপনার দীর্ঘ আঘাত সইতে রাজি। সুজন তুলির কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে তুলির পাশ থেকে উঠে দাঁড়িয়ে কর্কশ কণ্ঠে বলল, তুই জীবনও শুধরাবি না।
মিনিমাম লজ্জাটুকু থাকা উচিত তোর। কথাগুলো বলে ওয়েনমেন্ট ফার্স্ট এইড বক্সে রাখলো। তুলি সুজনের কথা শুনে খিলখিল করে হেসেতেই মৃদুস্বরে বলল, আপনার কাছে আবার কিসের লজ্জা সুজন ভাই? আপনার কাছে লজ্জা পেলে আমি তো কখনো মাতৃত্বের স্বাদ অনুভব করলে পারবো না। সুজন তুলির কথা শুনে ঘাড় ঘুরিয়ে তুলির দিকে চেয়ে কপাল কুঁচকে মনে মনে বলল, কি মেয়ে রে বাবা, এত রোমান্টিক চিন্তা ধারা আসে কি করে এর মাথায়? এ তো দেখছি আমার থেকে আরো এক ধাপ এগিয়ে। সুজন তুলির দিকে রাগী লোক নিয়েছে। ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকে গেল। তুলি সুজনের যাবার পথে চেয়ে মুচকি এসে মনে মনে বলল, সুজন ভাই, এই যে আপনি সারাক্ষণ আমার সাথে লাক্ষসেন মতো কথা বলেন, এটা পরিবর্তন করলে আপনার লাক্ষস মনটাকে নষ্ট করে দিতে আমাকে তো এইটুকু দুষ্টুমি করতেই হবে, হতেই হবে দুষ্টু। সুজন ফ্রেশ হয়ে আসলে তুলি ফ্রেশ হয়েতে ওয়াশরুমে ঢুকলো। সুজন বেডে বসে ফোন ঘাঁটতে লাগলো। তুলি ফ্রেশ হয়ে লং কামিজের সাথে প্লাজো পরে মিররের সামনে দাঁড়িয়ে ভেজা চুল আঁচড়াতে লাগলো। সুজন মুচকি এসে ফোনের স্ক্রিনে চেয়ে আর চোখে তুলিকে দেখতে লাগলো। তুলি মিররের ভেতর থেকে সুজনের মুচকি হাসি দেখে কপাল কুঁচকে মনে মনে বলল, সুজন ভাই ফোনের স্ক্রিনের চেয়ে এত হাসছে কেন? সুজন ভাইয়ের গার্লফ্রেন্ডের সাথে চ্যাট করছে না তো আবার? আমাকে দেখতে হবে ব্যাপারটা। কথাগুলো মনে মনে ভাবতেই সুজন বেড থেকে নেমে দাঁড়ালো। ফোনটা বেডের উপর রেখে বেড়ে যেতে গিয়ে দরজায় দাঁড়িয়ে ঘাড় ঘুরিয়ে কর্কশ কণ্ঠে বলল, নাস্তা করতে যাবি নাকি সারাদিন ধরে চুল চিরুনি করতে থাকবি? তুলি ভাবনায় বিভোর থাকায় সুজনের কর্কশ কণ্ঠ শুনে কিছুটা চমকে গেল। শুকনো ঠোক গিলে জোর করে হাসার চেষ্টা করে মাথা উপর নিচ করে বলল, যাচ্ছি। সুজন তুলির দিকে কপাল কুঁচকে চেয়ে রুম থেকে বেরিয়ে গেল। তুলি চিরুনি মিররের উপর রেখে বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, সুজন ভাই, আপনি কাল কার সাথে চ্যাট করছিলেন? আমাকে সেটা এক্ষুনি দেখতে হবে। তুলি দ্রুত সুজনের ফোনটা হাতে নিয়ে স্ক্রিনে চেয়ে দেখলেও ফোন লক করা। ফোনে যা নয় তাই পাসওয়ার্ড দিয়ে ফোনের লক খোলার বৃথা চেষ্টা করতে লাগলো। লক করতে না পেরে এক বুক হতাশা নিয়ে ফোনটা আগের মতো রেখে দিয়ে বিড়বিড় করে বলল, লাক্ষস একটা, ফোনের পাসওয়ার্ড কেন দিতে হবে? আমারও টাচ ফোন আছে, কই আমি তো কখনো পাসওয়ার্ড দিয়ে রাখি না, যত সব। তুলি রুম থেকে বের হচ্ছে না দেখে ফোনটা নেওয়ার উদ্দেশ্যে সুজন দ্রুত রুমের দরজায় এসে তুলির বলা কথাগুলো শুনে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, কি হয়েছে তুলি? কাকে রাক্ষস বলছিস? তুলি সুজনের কথা শুনে চমকে উঠল। তুলি সুজনকে দেখে ভয়ে শুকনো ঠোক গেল। সুজন তুলির চমকানো দেখে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, সারাক্ষণ কি ভাবিস বলতো? কিছু বললেই দেখি চমকে উঠিস, সমস্যা কি তোর? কথা বলেই ফোনটা হাতে নিয়ে লক খুলতে গেল, কিন্তু ফোনে আগে থেকেই লক খোলার চেষ্টা করা হয়েছে, যার কারণে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। এটা দেখে সুজন রাগী লুক নিয়ে তুলির দিকে তাকিয়ে কিছু বলতে যেতেই তুলি শুকনো ঠোক গিলে বলল, সুজন ভাই, আমার চমকে ওঠার মূল কারণ আপনার কর্কশ কণ্ঠের কথা বলা। আমি তো অন্য কারোর কথায় চমকাই না। আপনার কথা শুনলেই ভয়ে আমার কাছে যেতেও ইচ্ছা করে না। সুজন তুলির কথা শুনে কিছু বলার ভাষাই খুঁজে পেল না। তুলি দীর্ঘশ্বাস ছেড়ে আলতো করে চোখের পলক ফেলে মৃদুস্বরে বলল, আমার ল উচ্চারণ ঠিকই করতে পারি, কিন্তু আপনার কর্কশ কথা বলা আর আপনাকে দেখে ভয় পাওয়া, এই দুটোর কারণেই আমার উচ্চারণ সঠিক হয় না। তুলির কথা শুনে সুজন কপাল সূক্ষ্ম ভাঁজ ফেলে তুলির দিকে চেয়ে দিল। তুলি রুম থেকে বেরিয়ে যেতে গিয়েও ঘাড় ঘুরিয়ে পেছন ফিরে চেয়ে মৃদুস্বরে বলল, সুজন ভাই, যখন আপনার এই কর্কশ কণ্ঠ পরিবর্তন হবে, আপনাকে দেখে আমার মনের ভয় কাটবে, তখন হয়তো আমার উচ্চারণ কলাটা ঠিক হবে। যেদিন আমি সঠিক উচ্চারণ করে কথা বলতে পারবো, সেদিন ভাববেন আমার মনের ভয়টা কেটে গেছে। সুজন তুলির কথা শুনে অবাক হয়ে গেল। গম্ভীর মুখ করে তুলিকে কিছু বলতে যেতেই তুলি কথার মাঝে ফোড়ন কেটে বলল, আমার মনের ভয় কাটানোর সম্পূর্ণ দায়িত্ব আপনার। আপনি কি করে আমার মনের ভয় দূর করবেন সেটা না হয় আপনি ভেবে দেখুন। কথাগুলো বলেই তুলি গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। সুজন তুলি যাবার পথে চেয়ে ধপ করে বেড়ে বসে পড়ল। কপাল কুঁচকে মনে মনে বলল, তুলি আমাকে দেখে এতটা ভয় পায়, তুলির মন থেকে ভয় কাটানোর জন্য আমাকেই কিছু একটা করতে হবে। কথাগুলো ভেবেই ফোনটা রেখেই রুম থেকে বেরিয়ে গেল। নাস্তার টেবিলে বসে তুলির দিকে এক পলক চেয়ে মনে মনে কিছু ভেবে মুচকে হাসল।
খাবার খেতে খেতে সকলের উদ্দেশ্যে মৃদুস্বরে বলল, আমাকে আজ রাতে সিলেট ব্যাক করতে হবে মা। তোমরা কিছুদিন থেকে এসো, আমার তো ছুটিও নেই যে কয়েকদিন থাকবো। সুজনের চলে যাবার কথা শুনে তুলির মনটা নিমেষেই খারাপ হয়ে গেল। চোখ দুটো ছলছল করে উঠল। বিয়ে হয়েছে কতদিন হয়ে গেল, তবুও সুজনের সাথে ভালো করে সময় কাটানো তো দূরের কথা, ভালো করে দুটো কথাও বলতে পারে না। চোখের পানি আড়াল করতে খাবার না খেয়ে দ্রুত পায়ে হেঁটে রুমে চলে গেল। উপস্থিত সকলে তুলির যাবার পথে চেয়ে কপাল কুঁচকে একে অপরের দিকে তাকালো। সুজন তুলির যাবার পথে এক পলক চেয়ে খাবার খেতে লাগলো। তুলি খাবার ছেড়ে উঠে যাওয়ায় সকলের মাঝে পিনপতন নীরবতা বিরাজ করলো। নীরবতা কাটিয়ে শাহনাজ বেগম মৃদুস্বরে বলল, মেয়েটা না খেয়ে উঠে গেল কেন? কিছুই তো বুঝতে পারলাম না। আমি বরং খাবারটা তুলির রুমে দিয়ে আসি। কথাটা বলেই তুলির খাবার প্লেটে হাতে নিলে সুজন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, ছোট মামি, আমার খাওয়া শেষ, আমি তুলির খাবার নিয়ে যাচ্ছি। কথাটা বলেই দ্রুত হাত ধুয়ে তুলির খাবার নিয়ে রুমে গেল। উপস্থিত সকলে এই সুজনের কথা শুনে মুখ টিপে হাসল। রিয়া সুজনের যাবার পথে চেয়ে মৃদু হেসে মুখ ফসকেই বলল, হাউ রোমান্টিক! সুজন ভাই এত রোমান্টিক কবে থেকে হলো? রিয়ার কথা শুনে উপস্থিত সকলে চোখ বড় বড় করে রিয়ার দিকে তাকালো। ইভা রিয়ার হাতে চিমটি কেটে ফিসফিসিয়ে বলল, কি হচ্ছে কি রিয়া? বুঝে শুনে কথা বলবি তো, বড়রা সবাই আছে এখানে। রিয়া ইভার কথা শুনে হাত ঢলতে ঢলতে সবার দিকে এক পলক চেয়ে জোর করে হাসার চেষ্টা করলো। সুজন রুমে এসে দেখলো তুলি বেডে হাঁটু ভাঁজ করে মাথা গুজে বসে আছে। সুজন খাবার প্লেটটা বেডের উপর রেখে কর্কশ কণ্ঠে বলল, তুলি, হঠাৎ করে কি হলো তোর? খাবারের উপর রাগ করতে নেই, চুপচাপ খেয়ে নেই। তুলি সুজনের কথা শুনে মাথা উঁচু করে কাঁপা কাঁপা স্বরে বলল, আমার যখন ইচ্ছা হবে আমি খেয়ে নিব। আমি আপনাকে বলেছি আমার খাবার নিয়ে লুমে আসুন। তুলি মাথা উঁচু করলে সুজন তুলির চোখের পানি দেখে থমকে গেল। তুলি রুমে এসে কাঁদছিল। ভাবতে সুজনের বুকের ভিতর মোচড় দিয়ে উঠল। সুজন তুলির পাশে বসে মৃদুস্বরে বলল, তুলি, কি হয়েছে তোর, কাঁদছিস কেন? তুলি সুজনের কথা শুনে রাগী লুক নিয়ে বলল, আমার কাঁদতে ইচ্ছে করছে তাই কাঁদছি। আপনার কোনো সমস্যা আছে থাকলে বলুন, আমি অন্য কোথাও গিয়ে কাঁদবো। সুজন তুলির কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে খেল। তুলি রাগী লুক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, এতদিন বিয়ে হয়েছে আমাদের, অথচ দেখো স্বামীর সাথে একাকী একটা মুহূর্তও কাটাতে পারলাম না। স্বামীর ভালোবাসা পেলে নাকি আমাকে সত্য পূরণ করতে হবে। আমার মনই যদি অশান্ত থাকে তাহলে আমি সত্য পূরণ করবো কি করে? লাগবে না আমার এমন ভালোবাসা। সুজন তুলির কথা শুনে ভ্যাবাচেকা খেয়ে গেল। হাসবে না কাঁদবে বুঝে উঠতে সময় লাগলো। তুলির দিকে কপাল কুঁচকে তাকালে তুলি বেড থেকে নামতে গিয়ে বলল, না আছে আমার গল, না আছে আমার বল, সব কিছু থেকেও আমার কিচ্ছুই নেই। এমন বিয়ের বন্ধনে আমি আটকে থাকতে চাই না। আমি এক্ষুনি গিয়ে সবাইকে বলবো আমি বিয়ে ভেঙে দিতে চাই। তারা বলেই চলে যেতে গেলে সুজন পেছন থেকে খপ করে তুলির হাতটা টেনে ধরল। তুলি রাগী রূপ নিয়ে সুজনের দিকে চেয়ে হাত ছাড়াবার পেছার চেষ্টা করতে লাগলো। তুলি আজ ভীষণ রেগে গেছে। বুঝতে পেরে সুজন মুচকি এসে বলল, তুলি, তুই সিলেট যাবি আমার সাথে? সুজনের মুচকি হাসির সাথে মৃদুস্বরে বলা কথাগুলো শুনে তুলির রাগ নিমেষেই পানি হয়ে গেল। তুলি চোখ দুটো গোল করে মনে মনে বলল, এটা কি সুজন ভাই নাকি সুজন ভাইয়ের ছায়া? আমি স্বপ্ন দেখছি না তো? সুজন ভাই কি সত্যি এত সুন্দর করে কথা বলছে আমার সাথে? একটা চিমটি কেটে দেখি তো। তুলি নিজের হাতে চিমটি কেটে ব্যথা পেয়ে আহ করে উঠল। সুজন তুলির বোকামো দেখে মৃদুস্বরে বলল, আমি তোর থেকে দূরে থাকলে তোর পড়াশোনায় লালবাতি জ্বলবে, এটা আমি ঠিক বুঝতে পারছি। আমি সিলেট তোকে কোচিংয়ে ভর্তি করে দিব। এখন খাবারটা খেয়ে ব্যাগ প্যাক করে রাখ। তুলি সুজনের কথা শুনে সবকিছু ভুলে খুশিতে টুপ করে সুজনের গালে কেস করে দিল। সুজন তুলির কাণ্ড দেখে চোখ দুটো রসগোল্লার মতো করে তুলির দিকে তাকালো। তুলি নিজের বোকামি বুঝতে পেরে লজ্জায় মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন মুচকে এসে মনে মনে বলল, পাগলি একটা। সুজন গলাটা খ্যাক করে মৃদুস্বরে বলল, তুলি, আমি কেয়ারিং হাজবেন্ড হয়ে তোর সব কিছু শেয়ারিং আমি করব, কিন্তু মেডিকেলে চান্স না পাওয়া অবধি তুই আমার ভালোবাসা এমনকি স্বামীর অধিকারও পাবি না। কথাটা মাথায় রাখিস। তুলি মাথা নিচু করে সুজনের কথাগুলো শুনল। সুজন নিজের বসা থেকে উঠে দাঁড়িয়ে মৃদুস্বরে বলল, খাবার খেয়ে শেষ কর, আমি সবাইকে গিয়ে বলছি তুই আমার সাথে সিলেট যেতে চাস। কথাগুলো বলেই সুজন গড়গড় করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। সুজন চলে যেতে এই
তুলি সুজনের যাবার পথে এক পলক চেয়ে খুশিতে উড়াধরা ডান্স শুরু করে দিল। সুজন দরজার আড়ালে দাঁড়িয়ে তুলির কাণ্ড দেখে স্মিত হেসে চলে গেল। তুলি স্মিত হেসে বেডে পা ঝুলিয়ে বসে মনে মনে বলল, সুজন ভাই, আপনার সাথে সিলেট যাবার অনুমতি যখন পেয়ে গেছি, তখন অ্যাডমিশনের আগে আপনার ভালোবাসাও আমি ঠিক পেয়ে যাব। কথাগুলো মনে মনে ভেবে স্মিত হাসল। সুজন সবাইকে বলেই তুলিকে নিয়ে যাবার অনুমতি পেল। তুলি দ্রুত খাবার খেয়ে শেষ করে নিজের ব্যাগ সাথে সুজনের ব্যাগ গুছিয়ে রাখলো। তুলি সবার থেকে বিদায় নিয়ে রাতের বাসে রওনা করলো সিলেটের উদ্দেশ্যে। এই প্রথম তুলি রাতের বেলা লং জার্নি করছে। রাতের দৃশ্যগুলো সত্যি মনোমুগ্ধকর হয়। তুলি মিটিমিটি হেসে জানলা দিয়ে বাইরে তাকে চাঁদনি রাতের দৃশ্য উপভোগ করছে। সুজন তুলিকে সাথে নিয়ে যেতে পেরে মনে মনে খুব খুশি হলো। প্রতিদিন একবার হলেও অন্তত তুলিকে দেখতে পাবে ভেবেই তুলির মুখের দিকে চেয়ে ঠোঁটের হাসিটা প্রসারিত হলো। সুজন হাসি মুগ্ধ নয়নে চেয়ে আছে তুলির হাসি মাখা মুখের পানে। মনে মনে অট্ট হাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি। তুলি সুজনের ডাক শুনে ঘাড় ঘুরিয়ে ভ্রু নাচিয়ে ইশারায় জিজ্ঞেস করলো, কি হয়েছে সুজন ভাই? সুজন আশেপাশে চোখ বুলিয়ে দেখে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মনে মনে বলল, না, অচেনা লোকজনের মাঝে কর্কশ কণ্ঠে কথা বলা ঠিক হবে না আমার। তুলি কপাল কুঁচকে সুজনের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে চেয়ে রইল। সুজন গলাটা খ্যাক করে তুলির দিকে হালকা ঝুঁকে চাপা স্বরে বলল, এত খুশি কেন তুই? তোর মুখটা দেখে মনে হচ্ছে হানিমুন করতে যাচ্ছিস। এত খুশির কারণ কি? কথাটা বলে সিটে মাথা এলিয়ে দিয়ে ঠিক হয়ে বসলো। তুলি সুজনের দিকে চেয়ে স্মিত হেসে মৃত স্বরে বলল, সুজন ভাই, আমি আমার স্বামীর সংসারে পা লাগতে চলেছি। এটা কি আমার খুশির অন্যতম কারণ নয়? সুজন তুলির কথা শুনে রাগী লুক নিয়ে কপাল কুঁচকে চাপা স্বরে বলল, এত খুশি আবার কিছু হয়নি তুলি। তোকে মেডিকেলে ঢুকতে বলেছি আমি, স্বামীর সংসারে নয়। কথাটা তোর মোটা মাথায় ভালো করে ঢুকিয়ে নেন। তুলি সুজনের কথা শুনে মুখ ভেঙচি কেটে রাগ করে গা থেকে শালটা খুলে সুজনের কোলের উপর ছুরি দিয়ে দাঁত মুখ খিচিয়ে বলল। মুডটাই নষ্ট করে দিল লাক্ষস একটা। সুজন কপাল কুঁচকে তুলির দিকে তাকালে তুলি আবারও সুজনকে মুখ ভেঙচি কেটে জানালার বাইরে তাকিয়ে রাতের দৃশ্য দেখতে ব্যস্ত হয়ে পড়ল। সুজন তুলির মুখ ভেঙচি কাটা দেখে ভ্যাবাচাকা খেয়ে গেল। সুজন শালটা তুলির গায়ে জড়িয়ে দিলে তুলি এক ঝটকা দিয়ে শালটা গুছিয়ে সুজনের মুখে ছুঁড়ে মারল। সুজন তুলির রাগ হয়েছে বুঝতে পেরে স্মিত হেসে শালটা নিজের গায়ে জড়িয়ে নিল। তুলি মুখটা গম্ভীর করে জানালা দিয়ে বাইরের দিকে চেয়ে বিড়বিড় করে বলল, কত সুন্দর একটা চাঁদনি রাত। ভেবেছিলাম পাশে বসে হাতে হাত রেখে স্বামীর কাঁধে মাথা রেখে জার্নিটা উপভোগ করব, কিন্তু তার হলো কোথায়? স্বামী তো নয়, যেন বাঘের থাবাল মুখে বসে আছি যত সব। সুজন তুলির কথাগুলো শুনতে পেয়ে মনে মনে অট্ট হাসিতে পেটে পড়ল। তুলি আকাশের দিকে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, ও গড, তুমি এই আনরোমান্টিক মানুষটাকে কেন আমার কপালে লাগলে? আমার এইটুকু মনে স্বপ্ন সাজালেন আগেই তো এই লাক্ষসের সব স্বপ্ন ভেঙে দেয়। সুজন তুলির কথা শুনে মুচকে মুচকে হেসে চলেছে। বাসের ভিতর থেকে লাইট অফ করে হালকা মৃদু আলো চালিয়ে রাখা। মাঝে মাঝে রাস্তার ল্যাম্পপোস্টের মৃদু আলো গাড়ির ভিতর বজ্রপাতের মতো আলো দিয়ে যাচ্ছে। বাসের ভিতরে প্রায় সবাই সিটে মাথা হেলিয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। তুলি ঠান্ডায় কাঁপছে, তবুও রাগ করে শাল গায়ে জড়ালো না। সুজন সিটে মাথা এলিয়ে দিয়ে চোখ বন্ধ করে রইল। তুলি আর বেশিক্ষণ জেগে থাকতে পারল না। সিটে মাথা এলিয়ে দিতেই রাজ্যের ঘুম এসে ভর করলো তুলির চোখে। কিছু সময় পর সুজন তুলির ঘন ঘন নিঃশ্বাস পড়ছে বুঝতে পেরে তুলির মাথা আলতো করে ধরে নিজের কাঁধে রাখলো। ঠান্ডা তুলির গা হাত পা শীতল হয়ে গেছে। সুজন গা থেকে শালটা খুলে ডান হাতে তুলিকে চাপটে ধরে তুলি সহ নিজেই শালের মধ্যে আবদ্ধ করে নিল। ঘুমের মাঝে গায়ে উষ্ণতা পেয়ে তুলি দু হাতে সুজনের গলা জড়িয়ে ধরল। সুজন স্মিত হেসে তুলির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে মনে মনে বলল, এতক্ষণে স্বস্তি পেলাম। বক বক করে আমার মাথাটাই পাগল করে দিচ্ছিল। পাগলি একটা। হালকা মৃদু আলোয় সুজন অপলক দৃষ্টিতে তুলির ঘুমন্ত মুখের পানে চেয়ে রইল। পুরো জার্নিটা সুজন তুলির ঘুমন্ত মুখের পানে চেয়েছিল। স্টেশনে নামার আগ মুহূর্তে সুজন তুলিকে জাগিয়ে দিল। তুলি সুজনে গলা জড়িয়ে ধরে আছে বুঝতে পেরে চোখ দুটো রসগোল্লার মতো করে দু হাত ছড়িয়ে নিল। দ্রুত নিজের সিটে ভালোভাবে বসতে গিয়ে দেখল সুজন শাল পেঁচিয়ে এক হাতে তুলিকে জড়িয়ে ধরে রেখেছে।
তুলি নিজের মাথায় নিজেই একটা গাট্টা দিয়ে স্মিত হাসল। স্টেশনে এসে বাস থেকে নেমে দুজনে রেস্তোরাঁ থেকে ডিনার করে নিল। বাসায় পৌঁছাতে রাত প্রায় 1টা পার হয়ে গেল। তুলি বাসায় ঢুকে দ্রুত ফ্রেশ হয়ে টি শার্ট আর ট্রাউজার পরে শুয়ে পড়ল। সুজন ফ্রেশ হয়ে এসে দেখল তুলি চোখ দুটো বন্ধ। তুলি ঘুমিয়ে পড়েছে ভেবে লাইট অফ করে ড্রিম লাইট জ্বালিয়ে পেটে এসে শুয়ে পড়ল। তুলি দ্রুত সরে এসে সুজনের গায়ের উপর পা তুলে দিল। সুজন তুলির কাণ্ড দেখে রাগী লোক নিয়ে কপাল কুঁচকে কিছু বলতে যেতেই তুলি সুজনের বুকে মাথা রেখে আষ্টে পেষ্টে জড়িয়ে দিল। সুজন শুয়ে থেকেই মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, তুলি কি হচ্ছে নাকি? গায়ে পা দিলি কেন? তুলি সুজনের বুকে মাথা রেখে মনে মনে অট্ট হাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, এই চুপ করলুন তো। সারাক্ষণ শুধু সিংহের মতো গর্জন করতেই থাকে। এইভাবে না শুলে আমার ঘুম আসে না। গায়ে পা দিয়েছি, বেশ করেছি। সুজন তুলির কথাগুলো শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল। তুলি বেশি বারিশ না বলে দিলাম, এর ফল কিন্তু ভালো হবে না। তুলি সুজনের কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে হতাশ হয়ে বলল, আবাল সেই একই হুয়াঙ্কাল। সুজন ভাই, এত কথা না বলে আমায় ঘুমোতে দিন, আর নিজেও ঘুমান। সুজন তুলির কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে গেল। আর কিছু না বলে চুপটি করে শুয়ে থেকে তুলির অজান্তেই মিটিমিটি হাসতে লাগলো। তুলি সুজনের বুকে মাথা রেখে দীর্ঘশ্বাস ছেড়ে মৃদুস্বরে বলল, সুজন ভাই, একটা কথা না, আমি ভালো করে বুঝে গেছি। সুজন কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদুস্বরে বলল। কি বুঝে গেছিস? তুলি চোখের পলক ফেলে মৃদুস্বরে বলল, না আপনার কলকস কণ্ঠ বদলাবে, আর না আমার উচ্চারণ থেকে হবে। আপনি সারা জীবন এমন করেই কথা বলুন। ছোট থেকেই আপনার কলকস কণ্ঠ শুনে শুনে আমি অভ্যস্ত, তাই পরিবর্তন না হলেও সমস্যা নেই। কিন্তু আমাকে এইটুকু ভালোবাসলেই তো পারেন, তাই না? সুজন তুলির কথা শুনে স্মিত হেসে 2 হাতে তুলিকে জড়িয়ে ধরে মনে মনে বলল, তোতলা রানী, তোমায় তো খুব ভালোবাসতে ইচ্ছে করে, কিন্তু আমাদের দুজনের মাঝে যে তোমার মেডিকেলে অ্যাডমিশন বাধা হয়ে আছে। সুজন তুলিকে জড়িয়ে ধরায় তুলি স্মিত হাসল। সুজন চোখ দুটো বন্ধ করে মনে মনে অট্ট হাসি দিয়ে মনে মনে বলল, আমি সারা শব্দ দিলে তুলি কথা বলেই যাবে, তার চেয়ে ভালো আমি চুপচাপ চোখ দুটো বন্ধ করে থাকি। খরগোশের মতো মাথা উঁচু করে সুজনের মুখের দিকে চেয়ে দেখল সুজন ঘুমিয়ে পড়েছে। তুলি ভেবেছিল হয়তো সুজন ইচ্ছে করে তুলিকে জড়িয়ে ধরেছে। তুলি এক বুক হতাশা নিয়ে মুখটা গম্ভীর করে সুজনের বুকে মাথা রেখে চুপচাপ শুয়ে মনে মনে বলল, সুজন ভাই, আমার কোনো জানি না, মনে সারাক্ষণ মনে হয় আপনার কোনো গার্লফ্রেন্ড নেই। আপনি গার্লফ্রেন্ডের কথা মিথ্যে বলেন আমায়। তুলি মনে মনে অট্ট হাসি দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, সুজন ভাই, আপনি আমাকেই ভালোবাসেন, আর সেটা আপনার মুখ থেকে কালই শুনবো। আপনার মুখ থেকে ভালোবাসার কথা শোনার জন্য আমি একটু অভিনয় করতেই হবে আমাকে। কথাগুলো মনে মনে ভেবে মুচকে এসে চোখ বন্ধ করলো। অল্প কিছু সময়ের মধ্যেই দুজনের চোখে রাতের ঘুম এসে ভর করলো। সকালে ভোরের আলো ফুটতেই তুলির ঘুম ভেঙে গেল। আর মনে ভেঙে চোখ মেলে চেয়ে দেখলো সুজন চুপটি করে ঘুমিয়ে আছে। তুলি আস্তে করে সুজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে স্মিত হেসে কপালে আলতো করে ঠোঁটে স্পর্শ এঁকে দিল। ধীরে ধীরে বেড থেকে নেমে ফ্রেশ হয়ে একটা চিরকুট লিখে সেন্টার টেবিলের উপর রেখে ফোনটা চাপা দিয়ে রেখে দিল। মনে মনে দুষ্টু বুদ্ধি হেঁটে ফ্ল্যাটের সদর দরজা খোলা রেখে হালকা চাপিয়ে দিল। মুখে হাত দিয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়ে মনে মনে অট্ট হাসি দিয়ে ফ্ল্যাটের ভিতরেই লুকিয়ে পরিস্থিতি দর্শন করতে লাগলো। সুজনের ঘুম ভাঙলে চোখ মেলে চেয়ে পাশে তুলিকে দেখতে না পেয়ে ধরফড়িয়ে বেডে বসলো। তুলি হয়তো ড্রয়িং রুমে আছে ভেবে ওয়াশরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিল। মিররের সামনে দাঁড়িয়ে ভেজা চুল 2 হাতে আঁচড়ে ঠিক করতে করতে মুচকে এসে মনে মনে বলল, তোতলা রানী, আমার ছুটি এখনো 1 সপ্তাহ আছে। তোমার সাথে একাকী সময় কাটাতে খুব ইচ্ছে হলো, তাই একটু মিথ্যের আশ্রয় নিলাম। তুলি আড়াল থেকে সুজনকে মুচকে হাসতে দেখে কপাল কুঁচকে মনে মনে বলল, সুজন ভাই হাসছে কেন? আমাকে কি দেখে নিয়েছে নাকি? থাক, দেখলে দেখবে, তবুও আমি লুকিয়েই থাকবো। সুজন টি শার্ট গায়ে জড়িয়ে মুচকে এসে ড্রয়িং রুমে গেল। তুলিকে দেখতে না পেয়ে কিচেনে খুঁজেও না পেয়ে সবগুলো রুম ভালো করে খুঁজে দেখলো। পুরো ফ্ল্যাটে কোথাও তুলিকে না পেয়ে মনের ভিতর ভয় ঢুকে গেল। দ্রুত হেঁটে সদর দরজার কাছে আসলো। সদর দরজা খোলার দেখে মনের ভয়টা যেন বাড়তে লাগলো। দ্রুত রুমে এসে বাইকের চাবিটা নিয়ে ফোনটা নিতে গিয়ে একটা চিরকুট দেখতে পেল। চিরকুটটা দেখে ভয় সুজনের কপালে বিন্দু বিন্দু ঘাম ছুটতে লাগলো। শুকনো ঢোক গেলে তড়িঘড়ি করে চিরকুটটা খুলে দেখলো তাতে লেখা, সুজন ভাই, আমাকে খুঁজে লাভ নেই। আপনি যখন এই চিরকুট পড়বেন তখন আমি আপনার কাছ থেকে বহু দূরে চলে যাব।
যার কাছে ভালোবাসা থাকে না তার সাথে কেউ বাস করতে পারে না। আমি বাসায় ফিরবো না। কোথায় যে যাচ্ছি আমি নিজেও জানি না। তবে যেখানেই থাকি না কেন আপনার ডিভোর্স পেপার আমি ঠিক পাঠিয়ে দিব। এত শর্ত দিয়ে কেন ভালোবাসা হবে শুনি? আমায় যদি একটু ভালোবেসে বলতেন তুলি, আমার খুব ইচ্ছে আমার বউ একজন বড় ডাক্তার হবে, আমি আমার এই ইচ্ছেটা পূরণ করে দিবি। আমি হাসি মুখে আপনার ইচ্ছে পূরণ করে দিতাম। নিজে থেকে তো কখনো কাছে আসেননি, কিন্তু আমি যখনই আপনার কাছে যেতে চাই আপনি তখনই লম্বা শর্ত জুড়ে দেন। কিন্তু কেন সুজন ভাই? যে ভালোবাসার শর্ত রেখে হয় ওইটাতে কি ভালোবাসা বলা যায়? আমার তো মনে হয় ওইটাকে বেচা কেনার সম্পর্ক হয়ে যায়। অত কষ্ট করেও যদি আমি মেডিকেলে চান্স না পাই তাহলে কি আমি কোনো দিনও আপনার ভালোবাসা পাবো না? হেরে গেলে তখন খুব কষ্ট হবে আমার। তাই আগে থেকে আপনার জীবন থেকে সরে গেলাম। আমি হয়তো ভেসে আসা মেঘের ভ্যালি হয়ে আপনার আকাশে এসেছিলাম, তাই আবার ভেসেই চলে গেলাম। চিরকুটটা পরে সুজনের বুকের বাঁ পাশে চিনচিনে ব্যথা অনুভব করলো। নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যেতে চাইল। পুরো পৃথিবীর অক্সিজেন দিলেও হয়তো অক্সিজেনে ঘাটতি পড়ে যাবে। তুলিকে হারিয়ে ফেলেছে ভাবতেই নিজের অজান্তেই চোখ দিয়ে দুফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল। চিরকুট হাতে নিয়ে হতাশ হয়ে ধপাস করে হাঁটু ভেঙে ফ্লোরে বসে পড়ল। তুলি আড়াল থেকে সুজন কিভাবে বসতে দেখে ভয় পেয়ে গেল। শুকনো ঢোক গিলে দাঁত দিয়ে নখ কাটার ভঙ্গিতে আড়ালে দাঁড়িয়ে রইল। সুজন চোখ দুটো আলতো করে বন্ধ করে কাঁপা কাঁপা স্বরে বলল, এমনটা কেন করলে তুমি? কেন বুঝলে না আমার না বলা ভালোবাসার কথা? কেন বুঝলে না আমার রাগের আড়ালেই লুকিয়ে থাকা ভালোবাসা? আমি এখন কোথায় খুঁজবো তোমায়? কথাগুলো বলে দু হাতে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো। বাইকের চাবিটা নিয়ে তড়িঘড়ি করে রুম থেকে বেরিয়ে গেল। ফ্ল্যাটের দরজার বাইরে থেকে লক করে বেরিয়ে পড়ল তুলির খোঁজে। তুলি সুজনের কথা শুনে আড়ালে ঠাই দাঁড়িয়ে রইল। সুজনের যাবার পথে চেয়ে কপাল কুঁচকে মনে মনে বলল, সুজন ভাই আমাকে এত ভালোবাসে, অথচ আমাকে এতদিনে কিছুই বুঝতে দেয়নি। আমিও কেমন মাথা মোটা, সত্যিকারের ভালোবাসা দেখেও দেখতে পেলাম না। তুলি নিজের মাথায় নিজে একটা গাঁটটা দিয়ে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, তুলি, তুই এত মাথা মোটা কেন? মেয়েলা নাকি ছেলেদের চোখের ভাষা পড়তে জানে, তাহলে তুই সুজনের চোখের ভাষা পড়তে পারলি না কেন? তুলি দীর্ঘশ্বাস ছেড়ে মৃদু স্বরে পড়ল, তুলি, সুজন ঠিকই বলে, তুই আসলে একটা মাথা মোটা। থাক, তোকে নিয়ে কিচ্ছু হবে না। কথাগুলো বলেই রুমে এসে বেডে পা ঝুলিয়ে বসলো। দু হাতে পেট মুচড়ে ধরে মুখটা গম্ভীর করে বিড়বিড় করে বলল, খুব ক্ষুধা লেগেছে আমার। সুজন ভাই কোথায় যে বেরিয়ে গেল না? খাবেল ব্যবস্থা আমাকেই করতে হবে দেখছি। তুলি দ্রুত পায়ে কিচেনে ঢুকে কি রান্না করবে ভাবতে লাগলো। ফোনে ইউটিউব দেখে ডালে চালে মিশিয়ে খিচুড়ি রান্নার বন্দোবস্ত শুরু করলো। সবকিছু রেডি করে রান্না শেষ করতে করতেই দুপুর হয়ে গেল। সুজন বাইকে করে শহরের প্রতিটি গলির আনাচে কানাচে খোঁজেও তুলিকে না পেয়ে হতাশ হয়ে বাসায় ফিরে আসলো। তুলি গোসল সেরে ডাইনিং টেবিলে খাবার রেখে কিছু একটা আনতে কিচেনে ঢুকলো। সেই সময় সুজন ফ্ল্যাটে ঢুকে শব্দ করে দরজা লাগিয়ে ধপ করে ফ্লোরে বসে পড়ল। দরজাতে আর শব্দ শুনে তুলি কিচেনে দাঁড়িয়ে উকি দিয়ে সুজনকে দেখে থমকে গেল। সুজনের চোখ দুটো লাল হয়ে ফুলে গেছে দেখে তুলি বুকের ভেতরে চিনচিনে ব্যথা অনুভব করলো। সকাল থেকে কিছু না খাওয়ায় সুজনের চোখ মুখ বিধ্বস্ত দেখাচ্ছে, ঠিক যেমন প্রকৃতিতে ঝড় এসে সবকিছু তছনছ করে দিয়ে যায়। সুজনকেও দেখেও সে একই রকম লাগছে। সুজন ফ্লোরে বসে কাঁদতে কাঁদতে কাঁপা কাঁপা স্বরে বলল, আর কোথায় খুঁজবো তোমায়? সব জায়গায় খুঁজে দেখলাম, কিন্তু কোথাও তো তোমায় পেলাম না। কোথায় চলে গেলে তুমি তোতলা রানী? আমার এতদিনের আগলে রাখা ভালোবাসা হারিয়ে গেলে যে আমি বেঁচে থেকেও মরে যাব। খুব ভালোবাসি তুলি। আই রিয়েলি লাভ ইউ তুলি, প্লিজ কাম ব্যাক। কথাগুলো বলে ফ্লোরে ডান হাত ভর করে মাথা নিচু করে নীরব চাহনিতে ফ্লোরের দিকে চেয়ে রইল। এক মুহূর্তের মধ্যে কথা বলার বাক শক্তি যেন হঠাৎ করেই হারিয়ে গেল। সত্যিকারের ভালোবাসা এমনই হয়। তুলিকে হারিয়ে ফেলেছে ভাবতেই সুজনের চোখ দিয়ে অঝোর ধারায় ইলশে গুড়ির বৃষ্টির ফোয়ারা নামছে। অল্প কিছু সময়ের ব্যবধানে সুজনের জীবনটা কেমন ওলটপালট হয়ে গেল। সুজন যে তুলিকে এতটা ভালোবাসে তুলি ভাবতেই পারেনি। এমন বিধ্বস্ত অবস্থায় দেখে তুলি নিজেকে খুব অপরাধী মনে করলো। শব্দহীন পায়ে ধীরে ধীরে সুজনের সামনে দাঁড়িয়ে মাথা নিচু করে মৃদুস্বরে বলল, সলি সুজন ভাই, আমি সলি। আমি বুঝতে পারিনি আপনি এতটা দুঃখ পাবেন। তুলির কণ্ঠ শুনে মাথা উঁচু করে তুলিকে দেখতে পেয়ে সুজনের চোখে মুখে হাসি ফুটে উঠল।
তুলি আর চোখে এক পলক সুজনকে দেখে অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। সুজন খুশিতে দ্রুত বসা থেকে উঠে দাঁড়িয়ে তুলিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে তোলো, যেন হাতের বাঁধন হালকা করলেই তুলি আবারও হারিয়ে যাবে। যদি পারত তাহলে হয়তো তুলিকে হৃদয়ের মনি কোঠায় লুকিয়ে রাখত। তুলি স্মিত হেসে সুজনের পিঠে আলতো করে হাত রাখল। সুজন তুলিকে শক্ত করে জড়িয়ে ধরে স্বস্তির নিঃশ্বাস নিয়ে ব্যস্ত স্বরে বলল, আই লাভ ইউ তুলি, আই রিয়েলি লাভ ইউ। আমি এমনিতেই তোকে অনেক ভালোবাসি, মেডিসিন চান্স না পেলেও আমার কিছু যাবে আসবে না, সত্যি বলছি। আমি আর কখনো তোকে বকবো না, তবুও প্লিজ তুই আমায় একা ফেলে যাস না, তোকে ছাড়া আমি যে বেঁচে থেকেও মরে যাব। তুলি সুজনের কথা শুনে অবাক হয়ে গেল। সুজন কথাগুলো বলে তুলির মুখটা দু হাতে ধরে তুলির চোখে মুখে চুমুই ফুরিয়ে দিল। তুলি শুধু সুজনের কাণ্ডগুলো দেখে চোখ দুটো রসগোল্লার মতো করে চেয়ে রইল। সুজন তুলিকে এলোপাথারি কেস করতে লাগলো। অবস্থা বেগতিক দেখে তুলি মৃদু ধাক্কা দিয়ে সুজনকে সরিয়ে দিয়ে গম্ভীর মুখ করে বলল, সুজন ভাই, আমার খুব ক্ষুধা লেগেছে, সারাদিন কিচ্ছু খাওয়া হয়নি আমার। সুজন তুলির কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে কপাল কুঁচকে মৃদু হেসে বলল, তুলি তুই কি দিয়ে তৈরি বলতো? এত সিরিয়াস মুহূর্তে তোর খিদে পেয়ে গেল? তুলি সুজনের কথা শুনে মুখটা গম্ভীর করে করুণ স্বরে বলল। সত্যি বলছি, খুব ক্ষুধা লেগেছে আমার। সুজন তুলির কাছে এগিয়ে এসে তুলির কপালে উপচে পড়া চুলগুলো কানের পিছে গুঁজে দিয়ে বাঁকা হেসে বলল, এখনকার মতো ছেড়ে দিলাম, বাকিটা পরে হবে। আমার আর তোর মাঝে আমি আর কোনো দেয়াল রাখতে চাই না। খাবার রেডি কর, আমি ফ্রেশ হয়ে আসছি। কথাগুলো বলেই তুলির দিকে চেয়ে মুচকে এসে গটগট করে হেঁটে রুমে চলে গেল। তুলি সুজনে যাবার পথে চেয়ে কপাল কুঁচকে মনে মনে বলল, এটা কি সত্যি সুজন ভাই নাকি অন্য কেউ? সব কিছু কেমন স্বপ্ন স্বপ্ন লাগছে। আমার তো বিশ্বাসই হতে চাইছে না সুজন ভাই আমাকে এত ভালোবাসে। কথাগুলো ভেবে এই দীর্ঘশ্বাস ছেড়ে টেবিলে খাবার বাড়তে গেল। হঠাৎ করে কিছু একটা ভেবে তার দিয়ে নখ কাটার ভঙ্গিতে কপাল কুঁচকে বিড়বিড় করে বলল, সুজন ভাই সত্যি কি আমাকে ভালোবাসে নাকি আমার সাথে আবার নতুন করে কোনো গেম খেলতে চাইছে? সুজন ডাইনিং এ আসতে গিয়ে তুলির বলা কথাগুলো শুনে মৃদু হাসলো। পেছন থেকে তুলিকে জড়িয়ে ধরে তুলির কাঁধে আলতো করে ঠোঁটে স্পর্শ রেখে দিল। তুলি সুজনের ঠোঁটে স্পর্শে হালকা কেঁপে ওঠে, আবেশে চোখ দুটো বন্ধ করে রইল। সুজন তুলিকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে তুলির কাঁধে থুতনি রেখে স্মিত হেসে বলল, আমি কোনো গেম খেলছি না তুলি, তুই নিজেও জানিস না তুই কবে থেকে আমার হৃদয়ে স্থান দখল করে আছিস। আমার আলিয়া ভাট শুধু তুই তুলি, অন্য কেউ নয়। আমি সত্যি তোকে ছাড়া বাঁচতে পারবো না। তুলি সুজনের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সুজনের দিকে ফিরে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, সুজন ভাই, তাহলে আপনি সব সময় আমার সাথে খারাপ ব্যবহার করতেন কেন? এমনকি আপনি আমাকে বিয়ে করতেও রাজি হননি। তাহলে আমি বুঝবো কি করে আপনি সত্যি আমাকে ভালোবাসেন কিনা? সুজন স্মিত হেসে তুলির নাক টেনে দিয়ে দু হাতে তুলির গলা জড়িয়ে ধরে মৃদু স্বরে বলল, মাথা মোটা, আমি তো জানতাম তুই খুব জেদি। আমি যেটা বলবো তুই তার উল্টাটা করবি, ব্যাস তুই তাই করলি। তুই আস্তে আস্তে আমার প্রতি দুর্বল হয়ে পড়ছিলিস, যা তোর পড়াশোনায় লালবাতি জ্বালানোর জন্য যথেষ্ট ছিল। তাই ইচ্ছে করে তোর সাথে খারাপ ব্যবহার করতাম। তুলি সুজনের হাত দুটো নিজের কাঁধ থেকে সরিয়ে দিয়ে মুখটা গম্ভীর করে অন্যদিকে চেয়ে করুণ স্বরে বলল, তবু সুজন ভাই, আপনি আমায় খুব কষ্ট দিয়েছেন। আপনার কলকস কণ্ঠে বলা কথাগুলো আমায় খুব কাঁদাতো। আমি লুভে বসে খুব কাঁদতাম। আপনি খুব খারাপ সুজন ভাই, আপনি শুধু আমায় কষ্ট দেন। কথাগুলো বলতে গিয়ে তুলির চোখ দুটো ছলছল করে উঠল। চোখের পলক পড়লেই যেন চোখের পানি নিজ গতিতে ছুটতে আরম্ভ করে দিবে। সুজন তুলির কপালে ঠোঁট ছুঁয়ে দিয়ে তুলিকে বুকের সাথে জাপটে ধরে অসহায় ভঙ্গিতে বলল, আমি খুব সরি তোতলা রানী, আর কখনো কষ্ট দিব না। এখন থেকে আর আঘাত নয়, শুধু ভালোবাসবো তোকে, সত্যি বলছি। সুজনের কথাগুলো শুনে তুলির চোখের পানি বাঁধ মানল না, একা একাই ঝরতে আরম্ভ করে দিল। এই অশ্রু কষ্টের অশ্রু নয়, এটা হলো ভালোবাসার অপেক্ষার প্রহর শেষ হবার সুখের অশ্রু। তুলি কান্না মিশ্রিত করে খুশিতে সুজনের পিঠে আলতো করে হাত রাখলো। কিছু সময় দুজনের মধ্যেই পিনপতন নীরবতা বিরাজ করলো। দুজন দুজনকে জড়িয়ে ধরে শরীরের উষ্ণতা অনুভব করলো। সুজন তুলির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে সরে দাঁড়িয়ে মুখটা গম্ভীর করে মৃদুস্বরে বলল, তুলি, তুই কি করে আমায় ছেড়ে চলে যেতে চাইছিলিস? কিছু সময়ের জন্য আমার মনে হয়েছিল আমি বুঝি তোকে হারিয়ে ফেলেছি, বিশ্বাস কর। তখন আমার মনে হলো যেন
আমার পুরো পৃথিবীটাই থমকে দাঁড়ালো। তুলি এগিয়ে এসে পেছন থেকে সুজনকে জড়িয়ে ধরে হাসি কান্না মিশ্রিত স্বরে বলল, কোথাও যাব না আপনাকে ছেড়ে। আলে আমি তো ভালোবাসা না পেলে কষ্ট পেতাম, আর আপনি ভালোবেসেও কাছে আসতে না পেলে আমার থেকেও বেশি কষ্ট পেতেন। এত কেন ভালোবাসেন আমায়? আমি কি সত্যি আপনার এত ভালোবাসা পাবার যোগ্য সুজন ভাই? সুজন তুলিকে নিজের দিকে ফিরিয়ে দু হাতে তুলির মুখটা ধরে করুণ স্বরে বলল, তুলি, তুই আমার বেঁচে থাকার অক্সিজেন। তোকে ছাড়া আমার পৃথিবীটাই ওলটপালট হয়ে যায়। তোর কাছে আমার একটাই চাওয়া, যাই হয়ে যাক না কেন তুই কখনো আমায় ছেড়ে যাস না প্লিজ। তুলি স্মিত হেসে সুজনের হাতের উপর হাত রেখে মৃদু স্বরে বলল, আপনাকে ছেড়ে কোথাও যাব না সুজন ভাই, কিন্তু আর বেশিক্ষণ না খেয়ে থাকলে আমি এবার সত্যিই উপলে চলে যাব। খুব ক্ষুধা লেগেছে আমার। সুজন তুলির কথা শুনে তুলিকে ছেড়ে খিলখিল করে হেসে বলল, পাগলি একটা। বস, আজ আমি নিজের হাতে তোকে খাইয়ে দিব। কথাটি বলে চেয়ার টেনে তুলিকে ইশারায় বসতে বলল। তুলি সুজনের কথা শুনে একের পর এক শক্ট হচ্ছে। চেয়ারে বসে ডান হাতে মুখ ভর করে দিয়ে অপলকভাবে চেয়ে রইল। সুজন এক লোকমা খাবার তুলির মুখের সামনে ধরে স্মিত হেসে ভ্রু নাচিয়ে মৃদু স্বরে বলল, হা করে কি দেখছিস? আমি তোর সামনেই থাকবো। যত পারিস পরে দেখে নিস। এখন খাবারটা খা, নইলে ঠান্ডা হয়ে যাবে তো। তুলি সুজনের কথা শুনে খাবারটা মুখে নিয়ে লজ্জায় মাথা নিচু করে চিবোতে লাগলো। সুজন তুলির লজ্জা মাখা মুখটা দেখে মৃদু হাসলো। সুজন তুলিকে খাইয়ে দিতে দিতে বাঁকা হেসে বলল, তুলি, আমার ছুটি এখনো 7 দিন আছে। এখনই যদি এত লজ্জা পাস তাহলে পরে কি করবি? তুলি সুজনের কথা শুনে মাথা উঁচু করে চোখ দিল রসগোল্লার মতো করে কপাল কুচকে বলল। 7 দিন ছুটি, কিন্তু আপনি যে বললেন আপনার ছুটি শেষ। সুজন তুলির দিকে চেয়ে অবাক চাহনিতে কপাল কুচকে মৃদু স্বরে বলল, কখন বললাম আমি তোর সাথে একাকী সময় কাটাতে চাই? সেই জন্যই তো বলেছিলাম সিলেট ব্যাক করব। সুজনের কথা শুনে তুলির রসগোল্লার মতো করা চোখ দুটো কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। সুজন স্মিত হেসে মৃদু স্বরে বলল, আমি তো জানতাম আমার চলে আসার কথা শুনলে তুই আমার সাথে আসার জন্য নাকের জলে চোখের জল সমুদ্র বানিয়ে ছাড়বি, আর তুই সেটাই করলি। তুলি অবাক চাহনিতে স্মিত হেসে চেয়ে রইল সুজনের মুখের পানে। সুজন তুলি চাহনি দেখে মুচকে হাসলো। কথা বলতে বলতে দুজনে খাবার খেয়ে শেষ করলো। সুজন হাত ধুয়ে চেয়ার ছেড়ে উঠে রুমে চলে গেল। তুলি টেবিল থেকে সবকিছু কেচেনে নিয়ে পরিষ্কার করে তারপর রুমে গেল। সুজন পিঠে বালিশ থেকে আছড়া অবস্থায় শুয়ে ফোন ঘাঁটতে লাগলো। তুলি চুপি চুপি বেরিয়ে গিয়ে সুজনের বুকে মাথা রেখে সুজনকে জড়িয়ে ধরল। সুজন হাত বাড়িয়ে ফোনটা সেন্টার টেবিলের উপর রেখে তুলিকে জড়িয়ে ধরে তুলির চুলের সুবাস নিয়ে মৃদুস্বরে বলল, এভাবে যে হুটহাট করে আমাকে জড়িয়ে ধরছিস, তোর একটু ভয় লাগছে না আমাকে দেখে? তুলি সুজনের কথা শুনে মৃদু হেসে টি শার্টের উপর থেকে টুক করে সুজনের বুকে কিস করে মৃদুস্বরে বলল, আমার সব ভয় কেটে গেছে সুজন ভাই। এই বুকে আমি আমার শান্তি আর নিরাপত্তার স্থান খুঁজে পেয়েছি, তাই আর কোনো ভয় নেই আমার। সুজন তুলির কথা শুনে তুলিকে সরিয়ে দিয়ে ধরফরে বেডে বসে কপাল কুচকে মৃদুস্বরে বলল, তুলি, তুই স্পষ্টভাবে কথা বলছিস? উচ্চারণ সঠিক হয়ে গেছে তোর? তুলি সুজনের ডান হাত ধরে নিজের মুখে ছুঁয়ে দিয়ে মৃদু হেসে বলল, আমি তো বলেছিলাম যেদিন আমার মনের ভয় কেটে যাবে সেদিন আমি সঠিক উচ্চারণ করে কথা বলবো, কিন্তু আমার মনের ভয়টা যে এত দ্রুত কেটে যাবে আমি সত্যি ভাবতে পারিনি। সুজন তুলির কথা শুনে স্মিত হাসল। কিন্তু এতদিন তুলি রকে ল বলা শুনে শুনে র উচ্চারণ আর সুজনের কাছে ভালো লাগলো না। সুজন তুলির দিকে চেয়ে কপাল কুচকে কিছু একটা ভাবলো। তুলি সুজনের চিন্তিত মুখ দেখে ব্যস্ত স্বরে মৃদু স্বরে বলল, কি হয়েছে সুজন ভাই? আপনাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? সত্যি খারাপ লাগছে নাকি আপনার? সুজন দীর্ঘশ্বাস ছেড়ে তুলির চোখে চোখ রেখে স্মিত হেসে বলল, তুলি, আমার কিছু হয়নি, আমি একদম ঠিক আছি। আমি না একটা কথা ভাবছি। তুলি সুজনের কথা শুনে জিজ্ঞাসু দৃষ্টিতে সুজনের দিকে চেয়ে রইল। সুজন দুহাতে তুলির মুখটা ধরে মৃদু স্বরে বলল, তুলি, তোর সাথে উচ্চারণটা ঠিক মানাচ্ছে না। তোর সাথে লয় যায়। তুই সবার সাথে উচ্চারণ করে কথা বলবি, কিন্তু আমার সাথে নয়। তুই তো আমার তোতলা রানী। আমি যে সারা জীবন তোর মুখে শব্দটাই শুনতে চাই তুলি। কথাটি বলে স্মিত হেসে তুলির কপালে ঠোঁট ছুঁয়ে দিল। তুলি সুজনের কথা শুনে খিলখিল করে হেসে বলল, সুজন ভাই, ল উচ্চারণ করলে যদি আপনার তোতনা নালি হওয়া যায় তাহলে আমি সারা জীবন আপনার
তোতলা নালি হয়ে থাকতে চাই। কথাটি বলে খিলখিল করে হাসতে লাগলো। তুলির হাসি ঝুনঝুনির মতো শব্দ হয়ে চার দেয়ালের মাঝে ঝংকার তুলো। সুজন মুগ্ধ নয়নে সে হাসিটা উপভোগ করলো। সুজনকে এভাবে চেয়ে থাকতে দেখি তুলি হাসি থামিয়ে ভেউ নাচিয়ে দুষ্টুমি করে বলল, এইভাবে কি দেখছেন? আগে কখনো দেখেননি আমায়? নাকি আমি প্লাস্টিক সার্জারি কোলে এসেছি? সুজন তুলির কথা শুনে চোখের পলক ফেলে মৃদু হেসে তুলিকে কাছে টেনে নিয়ে বলল, বাব্বা, আমার ডায়লগগুলো দেখছি আমাকেই শোনানো হচ্ছে। আমাকে কপিও করছিস তুলি? তুলি সুজনের কথা শুনে সুজনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে মৃদু হেসে বলল, সুজন ভাই, এই মানুষটা পুলোটাই যখন আমাল, তখন কপি কলার প্রয়োজন পড়বে কেন শুনি? সুজন তুলির কথা শুনে দীর্ঘশ্বাস ছেড়ে মুচকে এসে বলল, সবই ঠিক আছে, কিন্তু তোর এই সুজন ভাই বলাটা আর আপনি বলাটা চেঞ্জ করতে হবে। আমাকেও অবশ্য তুই বলাটা চেঞ্জ করতে হবে। তুলি সুজনের কথা শুনে কপাল কুঁচকে সাদা আঙ্গুল মুখে দিয়ে দাঁত দিয়ে নখ কাটার ভঙ্গিতে মৃদু স্বরে বলল, সুজন ভাই, আর্মিতে আপনার পদবি যেন কি আমার মনে পড়ছে না। সুজন অবাক চাহনিতে চেয়ে কপাল কুঁচকে বলল, ক্যাপ্টেন। কিন্তু কেন বলতো? তুলি সুজনের দিকে এক পলক চেয়ে আলতো করে চোখ দুটো বন্ধ করে মুচকে এসে বলল, এই ক্যাপ্টেন, চলো না আমরা বাইরে থেকে ঘুরে আসি। কথাটি বলে মুচকে এসে লজ্জায় মাথা নিচু করে মুখটা দুহাত দিয়ে ঠেকে রইল। তুলির মুখে এই ক্যাপ্টেন কথাটি শুনে সুজনের মনের মধ্যে অন্যরকম অনুভূতি কম্পিত হলো। তুলির মুখে ক্যাপ্টেন কথা শোনায় সুজনের ক্যাপ্টেন হওয়া যেন এতদিনে সার্থক হলো। তুলি তুমি করে কথা বলছে শুনে সুজন মুচকে এসে তুলির মুখ থেকে দুহাত সরিয়ে দিয়ে মৃদুস্বরে বলল, তোতলা রানী, তাড়াতাড়ি রেডি হও, আমলা বাইলে ভুলতে যাব তো। তার আগে তোমায় কোচিংয়ে ভর্তি করতে হবে। তুলি সুজনের তোতলা কথা শুনে চোখ দুটো রসগোল্লার মতো করে সুজনের দিকে চেয়ে রইল। মূলত তুলির লজ্জা নিবারণের জন্য এই সুজন তুলির ভাষায় কথা বলল। সুজন তুলির অবাক করা চাহনি দেখে মুচকি এসে ইশারায় রেডি হতে বলল। তুলি খিলখিল করে হেসে বেড থেকে নেমে গেল। তুলিকে কোচিংয়ে ভর্তি করে বাইরে থেকে ঘুরে শপিং করে ডিনার শেষ করে বাসায় আসতে রাত 10টা পার হয়ে গেল। তুলি ফ্রেশ হয়ে বেডে আসলে সুজন তুলির হাতে একটা নীল শাড়ি ধরিয়ে দিয়ে মৃদু স্বরে বলল, শাড়িতে তোমায় খুব দেখতে ইচ্ছে করছে, আমার ইচ্ছেটা পূরণ করো প্লিজ। তুলি মুচকি হেসে শাড়িটা নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। কিছু সময় পর কোনো মুহূর্তেই শাড়ি পেঁচিয়ে পরে আঁচল কোমরে গুজে ওয়াশরুমের দরজা খুলল। দরজা খোলার শব্দে সুজন ওয়াশরুমের দরজার দিকে চেয়ে রইল। তুলি ওয়াশরুম থেকে বেরিয়ে এসে দেখল সুজন ওর দিকে ট্যাপ ট্যাপ করে চেয়ে আছে। তুলি লজ্জায় চোখ দুটো বন্ধ করে দেয়ালে পিঠ থেকে দাঁড়িয়ে রইল। তুলিকে এমন অবস্থায় দেখে সুজনের মাথা পুরো হ্যাং হয়ে গেল। দ্রুত বেড থেকে নেমে শব্দহীন পায়ে তুলির পাশে এসে দেখল তুলির চোখের পাতা ঘন ঘন কাঁপছে। সুজন আলতো করে তুলির চোখের পাতায় ঠোঁট ছুঁয়ে দিল। সেদিনই সে একই রকম স্পর্শ পেয়ে তুলি চট করে চোখ দুটো খুলে সুজনকে নিজের খুব কাছে দেখতে পেল। সুজন তুলির চোখের চাহনি দেখে মুচকে এসে মৃদুস্বরে বলল, সেদিন স্বপ্ন ছিল না তোতলা রানী, সেদিন সত্যি আমি ছিলাম, সেটা আজ বুঝিয়ে দিলাম তোমায়। তুলি চোখ দুটো রসগোল্লার মতো করে কিছু একটা বলতে যেতেই সুজন তুলির ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। তুলি এক হাতে সুজনের গলা জড়িয়ে ধরে অন্য হাতে সুজনের মাথার চুল খামচে ধরে রেসপন্স করতে লাগলো। অবস্থা বেগতিক দেখে তুলি সুজনকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে হাঁপাতে লাগলো। সুজন স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মুচকি এসে বলল, ব্লাউজ ছাড়া শাড়ি পরে আমার মাথাই নষ্ট করে দিয়েছো তুমি। এখন তুমি চাইলেও আমায় আটকে রাখতে পারবে না। তুলি সুজনের কথা শুনে লজ্জায় মুখ ভেঙচি কেটে মুচকি হেসে বলল, আটকে লাগছে নাকি? আমি শ্বাস নিতে কষ্ট হলো তাই সলিয়ে দিলাম। সুজন তুলির সাড়া পেয়ে তুলির হাত ধরে হ্যাঁচকা টেনে কোলে তুলে নিল। তুলি সুজনের গলা জড়িয়ে ধরে সুজন বাঁকা হেসে বলল, আটকাতে চাইলেও কোনো সমস্যা হতো না, বাসায় শুধু তুমি আর আমি। এমন করে শাড়ি পরে আমার মাথায় আগুন ধরিয়ে দিলে কেন শুনি? তুলি লজ্জায় সুজনের বুকে মুখ লুকিয়ে ফিসফিসিয়ে বলল, আমি কি ইচ্ছে করলে বলেছি নাকি? ব্লাউজ না থাকলে আমি কি করবো? তুলির এমন ফিসফিসিয়ে বলা কথা সুজনের পুরো অস্তিত্বকে নাড়িয়ে দিল। সুজন তুলিকে নিয়ে বেডে শুইয়ে নিজেদের উপর ব্ল্যাঙ্কেট টেনে মুচকি হেসে বলল, অবশেষে আমাদের মিলনের অপেক্ষার প্রহরটা শেষ হবে আজ। এতদিনের ঝগড়া বিবাদ রাগ জেদ মানবিমান সব শেষ করে দুটি হৃদয় ভালোবাসার নতুন এক পর্বে পা রাখল। কিন্তু ওদের পরিপূর্ণ
অপেক্ষার প্রহর এখনো শেষ হয়নি। সবার জীবনে কিছু না কিছু চাওয়া পাওয়া থাকে, আর সেগুলোর প্রতিটি ধাপে ধাপে এসে শেষ হয়। একটা চাওয়া পূর্ণ হতে না হতেই আরেকটি চাওয়া পূর্ণ হবার জন্য অপেক্ষার প্রহর গুনতে হয়। তেমনি সুজন তুলির জীবনেও হয়তো এমন ছোট বড় অসংখ্য চাওয়া পাওয়া আছে, যেগুলো পূর্ণ করার জন্য এখন থেকে এই দুজনে মিলিয়ে একসাথে অপেক্ষার প্রহর গুনবে। ছুটি শেষে অফিসে জয়েন করে সুজন তুলিকে ঠিক মতো সময় দিতে পারে না। শুধু রাতে দেখা হয় দুজনে। তুলি পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সময় পার করছে। তুলি আপ্রাণ চেষ্টা করছে যেন মেডিকেলে চান্স পেয়ে যায়। সুজন রাতে বাসায় এসে প্রতিদিনই তুলিকে পড়ার টেবিলে পায়। পড়াশোনায় এত চাপ নিতে গিয়ে তুলি হাঁপিয়ে উঠেছে, তবু হাল ছাড়তেই চাইছে না। সুজন মাঝে মাঝে নিষেধ করে এত পড়াশোনা করতে, কিন্তু তুলি জেদের কাছে হার মানতে বাধ্য হয় সুজন। প্রায় রাতেই তুলি পড়তে পড়তে টেবিলে বইয়ের উপরেই মাথা রেখে ঘুমিয়ে যায়। মাঝরাতে ঘুম ভেঙে তুলিকে বেডে নিয়ে বুকের সাথে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তি শেষে তুলিকে বুকে আঁকড়ে ধরার সময়টুকুই যেন সুজনের শান্তি। দুজনের এমনি মিষ্টি মধুর সম্পর্কের মধ্য দিয়ে পার হয়ে গেল 2 মাস। দেখতে দেখতে তুলি মেডিকেল অ্যাডমিশনের সময়ও ঘনিয়ে এলো। তুলি অ্যাডমিশনের জন্য সুজন আগে থেকে 3টা দিন ছুটি নিল। অ্যাডমিশনের আগের রাত থেকে সুজন যতটা পারে তুলিকে সুন্দর করে সবকিছু বুঝিয়ে দিল। অ্যাডমিশনের দিন সুজন নিজেই তুলিকে নিয়ে গেল। তুলি ছলছল নয়নে অসহায় দৃষ্টিতে সুজনের চোখের দিকে চেয়ে রইল। সুজন তুলির চোখের পানি দেখে এত লোকের ভিড়ও তুলিকে জড়িয়ে ধুয়ে স্মিত হেসে বলল, এই পাগলি, কাঁদছো কেন? আমি আছি তো তোমার পাশে। যা হবে ভালোই হবে। আমি তো তোমায় দেখেছি, তুমি রাত দিন এক করে কত কষ্ট করে পড়াশোনা করেছো। তোমার এই চেষ্টা কিছুতেই বিফলে যেতে পারে না। মাথা ঠান্ডা রেখে সামনের দিকে অগ্রসর হও সোনা। তুলি সুজনের ভরসা পেয়ে শুকনো ঢোক গিলে স্বস্তির নিঃশ্বাস নিয়ে গেটের ভিতরে ঢুকে গেল। যতক্ষণ না তুলি চোখের আড়াল হলো, সুজন একইভাবে তুলির দিকে চেয়ে রইল। সত্যিকারের ভালোবাসাগুলো এমনই হয়। হাজার হাজার মানুষ ভরসা দিলেও সেটাকে ভরসা মনে হয় না। যতক্ষণ না ভালোবাসার মানুষের ভরসা পাওয়া যায়। অর্থ, বিত্ত, ধন সম্পদ দিয়ে কতটা খুশি করা যায় আমি জানি না, তবে ভালোবাসার মানুষটা যদি শূন্য হাত দুটো বাড়িয়ে দিয়েও বলে, কোনো ভয় নেই, সামনে এগিয়ে যাও, আমি আছি তো তোমার পাশে। বিশ্বাস করেন আর নাই বা করেন, ভালোবাসার মানুষের এই ভরসাটুকু যে আমাদের জীবনে কি, তা একমাত্র তারাই উপলব্ধি করতে পারে যারা এই ভরসাটুকু পেয়েছে। তুলি চোখের আড়াল হয়ে সুজন গেটের পাশে রাখা বেঞ্চের উপর বসলো। তুলি হলরুমে প্রবেশ করে সব ফর্ম পূরণ করে বুকে হাত দিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে মনে মনে বলল, আমি আমার জন্য নয়, আমি আমার ক্যাপ্টেনের জন্য ডক্টর বউ হতে চাই। আমাকে নিয়ে আমার ক্যাপ্টেন চোখে যে স্বপ্ন দেখেছে সেটা যেন বৃথা না হয়ে যায়। তুলির পরীক্ষা খুব ভালোই হলো। তুলি মেডিকেলে চান্স পেয়ে গেল। তুলি মেডিকেলে চান্স পাওয়ায় সুজন সবচেয়ে বেশি খুশি হলো। সুজন নিজেই তুলিকে সাথে নিয়ে ভর্তি করে দিল। মেডিকেল চান্স পেয়ে তুলির মনে বিদেশ গিয়ে পড়ার উচ্চাকাঙ্ক্ষা জোর দিয়ে বসলো। সুজনকে বললে সুজন কোনো মতেই রাজি হবে না ভেবে তুলি লুকিয়ে নিজে নিজে স্কলারশিপ অ্যাডমিশন নিল। কিছুদিন পর অ্যাডমিশন লেটার পেয়ে তুলি সবাইকে সবটা জানিয়ে দিল। তুলি এত বড় একটা কাজ সুজনকে না বলে করেছে ভাবতেই সুজনের মনের মধ্যে চাপা অভিমান এসে ভর করলো। সুজন মনে একরাশ অভিমান নিয়ে হাসি খুশি মনেই তুলির বিদেশ যাওয়ার সব ব্যবস্থা করলো। সুজন হাসি মুখে তুলির বিদেশ যাবার ব্যবস্থা করছে দেখে তুলির মনে মনে খুব খুশি হলো। দেখতে দেখতে তুলির ফ্লাইটের দিন ঘনিয়ে এলো। তুলি সবার থেকে বিদায় নিয়ে সুজনের সাথে রওনা হলো এয়ারপোর্টের উদ্দেশ্যে। সুজন হাসি মুখে তুলিকে এয়ারপোর্টের ভেতর ছেড়ে দিয়ে বাইরে এসে দীর্ঘশ্বাস দিয়ে মনে মনে বলল, বিদেশে পড়তে যাওয়াটা কি তোমার খুব দরকার ছিল তোতলা রানী? তুমি আমার মনে খুব বড় আঘাত দিলে আজ। জানি না এই আঘাত সারবে কবে। সুজন তুলির মধ্যে চলছে বিরহ বিচ্ছেদ। সুজন তুলির উপর অভিমান করে তুলির সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। তুলি হাজারবার চেষ্টা করেও সুজনের সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। তুলি একবক হতাশা নিয়ে প্রতিনিয়ত সুজনের ফোনে কল দেয়। সুজন কল রিসিভ না করে ছলছল নয়নে ফোনের স্ক্রিনের দিকে চেয়ে থাকে। মাঝে মাঝে তুলির ছবি দিকে চেয়ে ম্লান হেসে বলে, তোতলা রানী, তোমায় বলেছিলাম তো, যাই হয়ে যাক না কেন আমায় কখনো ছেড়ে যেও না। কিন্তু তুমি তো আমার কথা একটিবারের জন্যও ভাবলে না। দিন শেষে রাতে যখন ঘুমোতে যাই আবার বুকের ভেতরটা কেমন শূন্যতায় খা খা করে। কেন বুঝলে না আমার কষ্ট? তোমাকে ছেড়ে থাকতে আমার ভীষণ কষ্ট হয় তোতলা রানী। তুলির উপর অভিমানে বুকে হাজারো ব্যথা জমা হয়ে আছে। তুলি চলে যাওয়ার পর কেউ সুজনকে হাসতে দেখেছে কিনা সন্দেহ আছে।
প্রায় রাতেই সুজনের নির্ঘুম কেটে যায়। না যাতে ঘুম ভেঙে ছাদের রেলিং ধরে দূর আকাশের পানে চেয়ে মনে মনে পড়ে, তোতলা রানী, তুমি কি এখনো সে আগের মতো জেদি আছো, নাকি ভিনদেশি হাওয়া লেগে তোমার স্বভাব পাল্টে গেছে? খুব জানতে ইচ্ছে করে, কিন্তু তোমার উপর জমে থাকা অভিমানগুলো সে কথা জানতে দিতে চায় না। কিছু সময় ছাদে দাঁড়িয়ে থেকে অপলক দৃষ্টিতে চাঁদের দিকে চেয়ে থেকে মনে মনে পড়ে, কাছে না থাকি, পাশাপাশি না চলি, তবুও তো এক ছাদের নিচে আছি সব সময়। ভালো থেকো, আর যদি পারো আমার কাছে এসে আমার শূন্য বুকটায় ভালোবাসে ভরিয়ে দিও। খুব ভালোবাসি তোমায় তোতলা রানী। তুলির উপর সুজন যে খুব অভিমান করে আছে সেটা তুলি বুঝতে পারে। বুঝলেও কিচ্ছু করার নেই। তুলি সুজনের ছবি বুকে আঁকড়ে ধরে ম্লান হেসে বলে, এই ক্যাপ্টেন, আমি জানি তো তুমি আমার উপর খুব বেশি লেগে আছো, কিন্তু আমি তোমার সামনে গেলে তুমি একটুও লাগ করে থাকতেই পারবে না। ভিন দেশে এসেও তুলি নিজের কালচারগুলো একটুও ভুলে নেই। সেদিনে সেই নীল শাড়িটা তুলি সাথে করে নিয়ে এসেছে। বিশেষ বিশেষ দিনে তুলি এই নীল শাড়িটা পরে নিজেকে মিররে দেখে মুচকে হাসে। তুলির রুমমেট লারা তুলিকে বিশেষ দিনে একই শাড়ি পরতে দেখে মুচকে হেসে বলে, তুলি, এটা কি পোশাক? বিশেষ কোনো দিনে তোকে এই পোশাকটা পরতে দেখি, কিন্তু কেন? স্পেশাল কেউ দিয়েছে নাকি? তুলি লারার দিকে চেয়ে মুচকে হেসে বলে, এটা হলো শাড়ি। বাঙালি নারীদের সৌন্দর্য ফুটিয়ে তোলার একমাত্র পোশাক এটা। শাড়ি ছাড়া বাঙালি নারী অচল। এই শাড়িটা আমার খুব কাছের একজন দিয়েছে, তার কাছ থেকে পাওয়া আমার প্রথম উপহার। এই শাড়ি গায়ে জড়ালে আমি তার স্পর্শগুলো বুঝতে পারি, তার অনুভূতিগুলো আমার মন ছুঁয়ে যায়। আমার মনে হয় সে আমার পাশেই আছে। সে আর কেউ নয়, সে হলো আমার ক্যাপ্টেন, আমার অস্তিত্ব, আমার অর্ধাঙ্গ, আমার একমাত্র ভালোবাসা। কানাডিয়ান মেয়ে হওয়ায় লারা তুলির লাস্ট কথাগুলো কিছুই বুঝলো না। শুধু তুলির হাসি মুখটা দেখে মুচকি হাসলো। সারাক্ষণ ইংলিশে কথা বলতে বলতে তুলি বোর হয়ে যায়, তাই লারাকে টুকটাক বাংলা শিখিয়ে দিয়েছে। লারা টুকটাক বাংলা শিখতে পেরে মাঝে মাঝে তুলির তোতলা কথাগুলি খুব এনজয় করে। এখানে আসার পর লারাই একমাত্র সঙ্গ দিয়েছে তুলিকে। লারা তুলি দুজনে দুজনকে খুব ভালোবাসে। মাঝে মাঝে সুজনের জন্য তুলির মনটা কেমন কেমন করে। তুলি ইচ্ছে করে এক ছুটে বাংলাদেশে চলে যেতে, কিন্তু নিরুপায় হয়ে মুখটা গম্ভীর করে বসে থাকে। তুলির মুখটা গম্ভীর থাকলে লারার একটু ভালো লাগে না। লারা বিভিন্ন জোকস বলে তুলিকে হাসানোর চেষ্টা করে। লারা এমন অভিনয় করে, জোকস বলে, তুলি না হেসে থাকতেই পারে না। দেখতে দেখতে 5টি বছর পার হয়ে গেল। ইভা রিয়া বিয়ে করে দুজনে সংসার নিয়ে ব্যস্ত। তুলি সবার সাথে অনলাইনে কথা বলতো, কিন্তু লাস্ট 1 বছর ধরে তুলি সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। এমনকি সুজনের ফোনে কল দেওয়াও বন্ধ করে দিয়েছে। শুধু শাহনাজ বেগমের সাথে মাঝে মাঝে কথা বলে। তুলি 1 বছর ধরে কল না দেওয়ায় সুজন খুব ভেঙে পড়েছে। কয়েকদিন ধরে তুলি কল না দেওয়ায় সুজনের মনে হাজারো ভয় সে ফিল করেছে। এতদিন পর সুজন নিজে থেকে তুলির নাম্বার ডায়াল করে, কিন্তু প্রতিবারই তুলির ফোন সুইচ অফ বলে। ভিন দেশে গিয়ে তুলি কোনো বিপদ হয়েছে কিনা ভেবে ভেবে সুজনের খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। শুধু জীবন বাঁচানোর তাগিদে যতটুকু খাবার প্রয়োজন ততটুকু যেন খেতে কষ্ট হয়। তুলি হাসি মাখা ছবিটার দিকে চেয়ে ছলছল নয়নে মনে মনে বলল, তোতলা রানী, কোথায় তুমি? কেন শুনলে না আমার কথা? বাংলাদেশে পড়ে তো ডক্টর হওয়া যায়, তুমি আমাকে ছেড়ে কেন গেলে ভিনদেশে? লাস্ট 1 ইয়ার ধরে তোমার কোনো খোঁজ নেই। তুমি কি সত্যিই হারিয়ে গেলে? কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে যায় আগামী দিনের আশায়। সুজন তুলি ফিরে আসার অপেক্ষার প্রহর গুনতে থাকে। দিন যে রাত আসে, অথচ তুলির আসার অপেক্ষার প্রহর কাটতেই চায় না। তুলির কোনো খোঁজখবর না পেয়ে হাত পা গুটিয়ে অপেক্ষার প্রহর গোনা ছাড়া আর কোনো উপায়ও নেই। তুলি একজন কার্ডিওলজির ডক্টর হয়ে নিজেকে প্রতিষ্ঠিত করে। সবার মুখে তুলির প্রশংসা শুনে তুলি নিজেকে খুব গর্বিত মনে করে। কেন জানি না তুলির মনটা বড্ড অস্থির অস্থির লাগছে। এক মুহূর্তের জন্য দম যেন বন্ধ হয়ে আসে। হঠাৎ করে ডিসিশন নেয় আগামীকাল বাংলাদেশে ব্যাক করবে। লারাকে সাথে নিয়ে টিকিট বুক করে আসে। তুলি যাবার কথা শুনে লারার মনটা বিষণ্ণ হয়ে আছে। দুজন দুজনকে জড়িয়ে ধরে চোখের পানি বিসর্জন দিল। পরদিন সবকিছু গোছগাছ করে গায়ে ডক্টরের অ্যাপ্রন জড়িয়ে নিল। লারার কাছ থেকে বিদায় নিয়ে এয়ারপোর্টে পৌঁছে গেল। বিমানে বসে খুশিতে তুলির মনের ভিতর অস্থিরতা কাজ করলো। তুলি নিজের পোশাকের দিকে চেয়ে মুচকি হেসে মনে মনে বলল, ক্যাপ্টেন, আমি তোমার স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমি তোমার ডক্টর বউ হতে পেরেছি। বিমান বাংলাদেশের মাটিতে ল্যান্ড করলে
তুলি সব ফর্মালিটি শেষে বেরিয়ে আসলো তার চিরচেনা শহরটাতে। এই 5 বছরে হয়তো অনেক কিছুই পরিবর্তন হয়েছে, কিন্তু তুলির মনটা সে আগের মতোই আছে। তুলি কাউকে কিছু না জানিয়ে এসেছে, তাই তুলিকে রিসিভ করতে কেউ আসেনি। তুলি ঢাকা থেকে সোজা সিলেটের উদ্দেশ্যে রওনা করলো। জানালার পাশে বসে মুগ্ধ নয়নে চারপাশে সবুজ প্রকৃতির দৃশ্য উপভোগ করছে। রোকসানা বেগম তার স্বামীকে নিয়ে এবার শ্বশুরবাড়ি বেড়াতে গেছে। তুলি সিলেট পৌঁছাতেই রাত প্রায় 10টা বেজে গেল। সুজন বাসায় এসে খাবার গরম করে টেবিলে রাখতেই বাসার কলিং বেলটা বাজল। সুজন খাবার টেবিলে রেখে কপাল কুঁচকে মৃদুস্বরে বলল, এত রাতে বাসায় আবার কে আসলো? কথা বলতে বলতে সদর দরজা খুলে দিল। দরজার পাশে দাঁড়িয়ে থাকা তুলিকে দেখে সুজন অবাক চোখে চেয়ে রইল। 5 বছর পর তুলিকে দেখতে পেয়ে সুজনের কথা বলা বাকশক্তি যেন হারিয়ে গেল। সুজন অপলকভাবে তুলির দিকে চেয়ে রইল। তুই দরজা ঠেলে ভেতরে ঢুকে সুজনকে জড়িয়ে ধরে হাসি কান্না মিশ্রিত স্বরে বলল, ক্যাপ্টেন, তুমি আমার সাথে কেন কথা বলনি? তুমি জানো তোমাকে ছেড়ে থাকতে আমার কত কষ্ট হয়েছে। সরি ক্যাপ্টেন, আমি খুব সরি। আমায় ক্ষমা করলে দাও, আমি খুব ভালোবাসি তোমায়। তুলি সুজনকে জড়িয়ে ধরে কাঁদছে ঠিকই, কিন্তু সুজন অভিমানে একটিবারের জন্য তুলিকে নিজের বাহুবন্ধনে আবদ্ধ করল না। সুজন তুলির কথাগুলো শুনে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে রইল। খুশিতে সুজনের চোখে পানি যেন টলমল করছে। তুলি আগের থেকে অনেক স্মার্ট ফর্সা হয়ে গেছে। চুলগুলো হালকা ব্রাউন কালার করায় অসম্ভব সুন্দর লাগছে তুলিকে। কিন্তু সুজন তুলির চিন্তায় অনেকটাই শুকিয়ে কালো হয়ে গেছে। সারাক্ষণ মুখটা গম্ভীর করে রাখে। সুজন এতদিন পর তুলিকে কাছে পেয়ে স্বস্তির নিঃশ্বাসে তুলিকে নিজের কাছ থেকে সরিয়ে দিল। তুলি অশ্রুসিক্ত নয়নে অসহায় দৃষ্টিতে সুজনের দিকে চেয়ে কাঁপা কাঁপা স্বরে বলল, ক্যাপ্টেন, তোমার এই হাল কি করে হলো? তুমি নিজের যত্ন কেন নাওনি? কি অবস্থা হয়েছে তোমার? সুজন সদর দরজার থেকে তুলির লাগেজটা ভেতরে নিয়ে দরজা লাগিয়ে দিল। তুলির কথা শুনে কষ্ট লুকানো ম্লান হেসে বলল, তুলি, হাড় ছাড়া শূন্য দেহ কখনো বাঁচতে পারে? তুই যাবার সময় আমার পুরো অস্তিত্বটা নিয়ে গেছিস। আমি কিসের যত্ন নিব বল? সুজনের মুখে তুলি নাম শুনে তুলির মনের ভিতরটা ভেঙে চুরমার হতে লাগলো। তুলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে কাঁদতে কাঁদতে সুজনকে জড়িয়ে ধরে বলল, ক্যাপ্টেন, তুমি আমার সাথে এমন কেন করছো? আমার খুব কষ্ট হচ্ছে। আমি তোমার চোখে আমার ডাক্তার হবার স্বপ্ন দেখেছি, সেটা আমি কি করে মিথ্যা হতে দিতাম? আমি আমার জন্য নয়, তোমার জন্য ডক্টর বউ হয়েছি। সুজন তুলির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে দূরে দাঁড়িয়ে মনে মনে অট্টহাসি দিয়ে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুলি, এটা তোর কানাডা না, তাই যখন তখন আমাকে জড়িয়ে ধরবি না। আমার কাছ থেকে যতটা সম্ভব দূরে থাকবি, কথাটা মাথায় রাখিস। তুলি সুজনের কথা শুনে কপাল কুঁচকে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, আমি কি পলপুলুসকে জ্বলিয়ে তুলেছি নাকি? আসল পল থেকে শুধু একটু ভালো কথাই বলছেন না, শুধু খারাপ ব্যবহার করছেন। আমি এত ভালো রেজাল্ট করে ডক্টর হলাম, আমাকে নিয়ে গর্ববোধ করবেন না তা নয়, শুধু কষ্টই দিচ্ছেন আমায়। তুলির মুখে আপনি কথাটি শুনে সুজনের মনের ভিতরেও ভাঙচুর শুরু হয়ে গেল। তবু নিজেকে কন্ট্রোল করে কর্কশ কণ্ঠে বলল, অনেক দূর থেকে এসেছিস, ফ্রেশ হয়ে এসে টেবিলে বস, আমি খাবার বেড়ে দিচ্ছি। কাঁদতে কাঁদতে তুলির চোখ দুটো ফুলে লাল হয়ে গেছে। তুলি সুজনের কথা শুনে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, আপনার কি মনে হয় আমি এখানে খাবার খেতে এসেছি? নিকুচি করেছি এখানে এসে। আপনার খাবার আপনি একাই খান। সুজন তুলির কথা শুনে মনে মনে অট্টহাসি দিয়ে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, তাহলে কেন এসেছিস সেখানে? তুই কানাডায় তো মনে হয় খুব ভালোই ছিলিস, তোর চেহারা দেখেই বোঝা যাচ্ছে। আসতে গেলি কেন এখানে? তুলি সুজনের দিকে রাগী লোক নিয়ে চেয়ে লাকেজে একটা লাথি দিয়ে রুমে যেতে যেতে বলল, যদি বুঝতাম এখানে এসে ভালোবাসার বদলে আঘাত পেতে হবে, তাহলে কখনোই আসতাম না। লাত শেষ হোক, সকালেই ফিরে যাব। আল কখনো আসবো না আপনার কাছে। কথাটি বলে দ্রুত গতিতে সুজনের রুমে গিয়ে ঠাস করে দরজা লাগিয়ে দিল। তুলি চলে যাবার কথা শুনে সুজনের বুকে আবারও শূন্যতা অনুভব করলো। তুলি গা থেকে শুধু অ্যাপ্রনটা খুলে ওয়াশরুমে ঢুকে শাওয়ার ছেড়ে শাওয়ারের নিচে বসে কাঁদতে লাগলো। সুজন তড়িঘড়ি করে রুমে দরজা ধাক্কাতে লাগলো। তুলি কোনো সারা শব্দ না পেয়ে দরজায় কান পেতে পানির শব্দ শুনতে পেল। তুলি শাওয়ার নিচ্ছে ভেবেই দরজায় দাঁড়িয়ে মনে মনে বলল, তোতলা রানী, এতদিন পর এসে তুমি আবার আমায় ফেলে চলে যেতে চাইছো, কিন্তু আমি যে তোমায় আর কোথাও যেতে দেব না।
তোমাকে ছেড়ে থাকলে যে আমি এবার সত্যি সত্যি হার্ট অ্যাটাক করব। কথাগুলো ভেবে দীর্ঘশ্বাস ছেড়ে ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসল। আধা ঘন্টা হয়ে যাচ্ছে, তবু তুলি দরজা আটকে বসে আছে দেখে সুজন তড়িঘড়ি করে দরজায় কান পেতে পানির শব্দ শুনতে পেল। সুজন রোকসানা বেগমের রুমে যেতে যেতে বিড়বিড় করে বলল, আমার আগেই বোঝা উচিত ছিল ধ্যাত, এমন জেদি বউ আমার কপালে জুটেছে না। আমার উপর রাগ করে সারা রাত ধরে শাওয়ার নেবে। সুজন তড়িঘড়ি করে রোকসানা বেগমের রুম থেকে এক্সট্রা চাবি নিয়ে দ্রুত দরজা খুলে ওয়াশরুমে ঢুকে টাগি ঢুক নিয়ে বিড়বিড় করে বলল, যা ভেবেছিলাম তাই, এতদিন পরেও সেই একই রকম জেদি রয়ে গেল। তুলি শাওয়ারের নিচে দুহাটের ভাঁজে মাথা রেখে আরামে ভিজে যাচ্ছে। সুজন তড়িঘড়ি করে তাওয়াল এনে শাওয়ার বন্ধ করে তুলির মাথা মুছতে লাগলো। তুলির মুখটা ধরে উঁচু করে তুলিকে ঘুমন্ত অবস্থায় দেখে সুজন মুচকে এসে বলল, শাওয়ারের নিচে কেউ ঘুমায়? অবশ্য তোমার দ্বারা এটাও সম্ভব, পাগলি একটা। সুজন তুলির পোশাক পাল্টে দিতে গেলে তুলি জেগে গিয়ে চোখ দুটো রসগোল্লার মতো করে রইল। তুলি জেগে গেছে দেখি সুজন তুলির হাতে পোশাক দিয়ে কর্কশ কণ্ঠে বলল, দ্রুত চেঞ্জ করে বের হ, জ্বর বাঁধালে কিন্তু তোর অবস্থা খারাপ করে দিব আমি। কথাটা বলে বেরিয়ে যেতে গেলে তুলি পোশাক পানিতে চুবিয়ে দিয়ে কর্কশ কণ্ঠে বলল, করবো না চেঞ্জ, সারা রাত এইভাবেই থাকবো। আমার জল হলে কাল কি যায় আসে। সুজন তুলির কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছন ফিরেছে, রাগী লোক নিয়ে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। তুলি মুখ ভেঙচি কেটে অন্যদিকে চেয়ে রইল। সুজন ওয়ার্ড্রপ থেকে নিজের একটা লং হোয়াইট টি শার্ট নিয়ে ওয়াশরুমে ঢুকলো। তুলির কাছে দাঁড়িয়ে রাগী লুক নিয়ে তুলির দিকে এক পলকে চোখ বন্ধ করে নিল। তুলির গা থেকে পোশাকগুলো খুলতে গিয়ে সুজন শ্বাস প্রশ্বাস যেন বেড়ে গেল। তুলি সুজনের কাণ্ড দেখে মুচকে মুচকে হাসছে। সুজন লং টি শার্টটা তুলির গায়ে জড়িয়ে দিয়ে চোখ খুলে মনে মনে অট্ট হাসি দিয়ে কর্কশ কণ্ঠে বলল, বাকি পোশাক পরলে পরিস, না পরলেও সমস্যা নেই। তোর মতো বাটুলের শরীর ঢাকতে আমার একটা লং টি শার্টই যথেষ্ট। কথাগুলো বলে দ্রুত পায়ে হেঁটে ওয়াশরুম থেকে বেরিয়ে গেল। ঢিলেঢালা পোশাকটা তুলির গায়ে বেশ মানিয়ে গেছে। তুলিকে একদম পুতুলের মতো দেখতে লাগছে। তুলি সুজনের কথা শুনে রাগী লোক নিয়ে সুজনের পেছন পেছন যেতে যেতে বলল, আপনি আমায় বাটুল বললেন কেন? আপনার সাহস তো কম নয়, আপনি একজন ডাক্তারকে বাতুল বলছেন? সুজন তুলির কথা শুনে মুচকে এসে চেয়ার টেনে টেবিলে বসে এক লোমা খাবার হাতে নিয়ে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, বাটুলকে তো বাটুলই বলবো। তোর ডক্টর পরিচয় হাটের রোগীর কাছে দিস, আমার কাছে নয়, ওকে? তুলি সুজনের কথা শুনে রাগী লোক নিয়ে কপাল কুঁচকে কিছু বলতে যেতেই সুজন খাবারটা জোর করে তুলির মুখে পুরে দিল। তুলি চোখ দুটো রসগোল্লার মতো করে খাবারটা গিলতে লাগলো। সুজন মুচকে এসে খাবার খেতে লাগলো। তুলি খাবার শেষ করে রাগী লোক নিয়ে কিছু বলতে যেতেই সুজন কথার মাঝে ফোরন কেটে মৃদু স্বরে বলল, তোতলা রানী। সুজনের মুখে তোতলা রানীর কথা শুনে তুলির রাগ যেন নিমেষেই উধাও হয়ে গেল। সুজন তুলির হাত ধরে চেয়ার টেনে ইশারায় বসতে বলে মৃদু স্বরে বলল, তোতলা রানী, কতদিন হয়ে গেল তোমার হাতে খাবার খাওয়া হয়নি, খাইয়ে দেবে আমায়? তুলি সুজনের কথা শুনে মুচকে এসে সুজনকে খাবার খাইয়ে দিল। দীর্ঘ 5 বছর পর সুজন যেন পেট পুরে শান্তি মতো খাবার খেল। দুজনে খাওয়া দাওয়া শেষ করে রুমে গেল। তুলি অগোছালো রুমটাকে পরিপাটি করে সুন্দর করে গোছালো। সুজন বেডে শুয়ে মুচকে মুচকে হেসে আর চোখে তুলিকে দেখছে। দীর্ঘ 5 বছর পর রুমটা যেন প্রাণ ফিরে পেল। তুলি লাইট অফ করে ডিম লাইট জ্বালিয়ে বেরিয়ে যেতে গেলে সুজন ধরফুরিয়ে বেডে বসে কপাল কুঁচকে বলল, তোতলা রানী, কোথায় যাচ্ছ তুমি? তুলি সুজনের কথা শুনে ঘাড় ঘুরিয়ে পেছনে ফিরে চেয়ে দীর্ঘশ্বাস ছেড়ে ম্লান হেসে বলল, সকালেই তো চলে যেতে হবে, শুধু শুধু মায়াবাড়ি কি লাভ? আপনি ঘুমিয়ে পড়ুন, আমি ইভার রুমে ঘুমিয়ে পড়বো। সুজন তুলির কথা শুনে তড়িঘড়ি করে বেড থেকে নেমে এসে পেছন থেকে খপ করে তুলির হাত ধরে রাগী লুক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, খুব বার বেড়েছে না তোর? এতদিন আমার কাছ থেকে দূরে থেকে শান্তি হয়নি, আবার দূরে যেতে চাইছিস? এই রুম ছেড়ে যাবার কথা আরেকবার বলেছিস তো তোর কানের নিচে দেবো একটা। তুলি সুজনের কথা শুনে মনে মনে অট্ট হাসি দিয়ে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, কেন থাকবো এই রুমে? জাল কাছে থাকবো, সে নিজেই তো আমাকে সহ্য করতে পারছে না। থাকবো না আমি এই রুমে। কথাগুলো বলে হাত ছাড়ানোর জন্য ব্যস্ত হয়ে পড়ল। সুজন অপলকভাবে তুলির মুখের পানে চেয়ে রইল। তুলি সুজনের চাহনি দেখে কপাল কুঁচকে মৃদু স্বরে বলল, এইভাবে চেয়ে কি দেখছেন? চুপচাপ ঘুমিয়ে পড়ুন, আর আমাকেও শান্তিমতো ঘুমাতে দিন। আমি আর কোনো আঘাতই সইতে পারবো না। আমি কালই আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাব। সুজন তুলির কথা শুনে রাগী লোক নিয়ে কর্কশ কণ্ঠে বলল,
আমার কাছ থেকে দূরে যাওয়ার খুব শখ না তোর? আমার থেকে দূরে যাওয়ার ভূত যদি তোর মাথা থেকে আমি না নামিয়েছি, তো আমার নামও সুজন নয়। কথাগুলো বলেই তুলির ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। ঠোঁট ছেড়ে ঘাড়ে গলা এলো পাথরে কিস করলো। তুলি নিজেকে কন্ট্রোল করতে না পেরে নিজে থেকে সুজনের ঠোঁট দুটো নিজের দখলে করে নিল। অবস্থা বেগতিক দেখে সুজন জোর করে তুলির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বেডে এসে চুপচাপ শুয়ে পড়ল। তুলি সুজনের কাণ্ড দেখে রাগি লুক নিয়ে সুজনের দিকে চেয়ে রাগে ফুঁসতে লাগলো। সুজন তুলির চাহনি দেখে মনে মনে অট্ট হাসি দিয়ে বলল, আমি জানি তোতলা রানী, এখন তুমি নিজেই আমার কাছে আসবে, আর আমি সেই সুযোগটাকেই কাজে লাগাবো। কথাগুলো মনে মনে ভেবে মুচকে এসে চোখ দুটো বন্ধ করে রইল। তুলি বেডে এসে সুজনের বুকে মাথা রেখে গায়ে পা তুলে দিয়ে জড়িয়ে ধরে শুয়ে রইল। তুলি সুজনের বুকে মাথা রাখলে সুজন দীর্ঘশ্বাস ছেড়ে তুলির মাথায় হাত বুলিয়ে দিতে দিতে মৃদু স্বরে বলল, এই 5টি বছর আমার বুকটা শূন্যতায় খাখা করত তোমাকে বুকে আগলে রাখার জন্য। চাতক পাখির মতো পথ চেয়ে বসে থাকতো। আজ যেন সেই অপেক্ষার প্রহর শেষ হলো আমার। তুলি সুজনের বুকে আলতো কিস করে মুখটা গম্ভীর করে করুণ স্বরে বলল, ক্যাপ্টেন, আমায় দুটো বেবি দাও না প্লিজ। অনেক দিন তো হলো আমাদের বিয়েল, আমার পড়াশোনাও তো শেষ, দাও না দুটো বেবি। সুজন তুলির কথা শুনে চোখ দুটো গোল করে মুখ টিপে হেসে বলল, একসাথে 2টো বেবি তুলি? তোর মাথা ঠিক আছে? কী সব ভুলভাল বলছিস? তুই নিজেই তো বেবি, নিজেই নিজেকে সামলাতে পারিস না, তুই আবার বেবি সামলাবি কি করে? তুলি সুজনের কথা শুনে মুখটা উঁচু করে কপাল কুঁচকে সুজনের মুখের পানে চেয়ে মৃদু স্বরে বলল, আমি পালবো ক্যাপ্টেন, আমি নিজের যত্ন নিজেই নিতে পারি। এত কথা না বালিয়ে যেটা বলছি সেটা শোনো, দাও না একটা বেবি। সুজন মুচকে এসে তুলির কপালে কপাল ঘেঁষে মৃদু স্বরে বলল, আপাতত একটাই দিব। যদি দেখি তোর পার্টিসিপেন্ট ভালো, তাহলে পরে আবার ভেবে দেখব। তুলি সুজনের কথা শুনে কপাল কুঁচকে কর্কশ কণ্ঠে বলল, ক্যাপ্টেন, আমি কিন্তু ভীষণ লেগে গেছি তোমার লুপল। সুজন তুলির কথা শুনে কপালে সূক্ষ্ম ভাঁজ ফেলে মৃদু স্বরে বলল, এত রাগ কেন আমার উপর? আমি আবার কি করলাম? তুলি শোয়া থেকে বেডে বসে রাগী লুক নিয়ে কর্কশ কণ্ঠে বলল, তুমি এখানে আমার সাথে তুই তুকালি করে কথা কেন বলো? সুজন তুলির কথা শুনে মৃদু হেসে শোয়া থেকে বেডে বসে দোকান ধরে করুণ মুখ করে মৃদু স্বরে বলল, আমার ঘাট হয়েছে তোতলা রানী, এই দেখো কান ধরছি, আর তুই তোকারি করব না, এবারের মতো ক্ষমা করে দাও প্লিজ। সুজনের করুণ মুখ করা দেখে তুলি খিলখিল করে হেসে দিল। তুলির হাসি দেখে সুজন ভেবাচাকে খেয়ে গেল। দীর্ঘ 5 বছর পর তুলির হাসিতে রুমটা যেন মৃদু আমাজে ছংকার দিল। সুজন স্মিত হেসে অপলকভাবে তুলির হাসিটা উপভোগ করলো। সুজনকে অপলকভাবে চেয়ে থাকতে দেখে তুলির হাসি থামিয়ে সুজনের মুখের সামনে তুলি বাঁচালো। তুলির শব্দে সুজনের ঘোর কাটলো। তুলি স্মিত হেসে মৃদু স্বরে বলল, একটা কথা বলবো? সুজন কপাল কুঁচকে জিজ্ঞাসা দৃষ্টিতে তুলির মুখের পানে চেয়ে রইল। তুলি সুজনের মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে মৃদু স্বরে বলল, ক্যাপ্টেন, সত্যি কথা বলতে তোমার মুখে তুই শব্দ শুনতেই আমার খুব ভালো লাগে। তাই চাল দেওয়ালের মধ্যে তুমি আমার সাথে তুই কোলেই কথা বলবা। সুজন তুলির কথা শুনে মুচকি এসে তুলিকে কাছে টেনে নিল। এতদিনের সমস্ত মান অভিমান শেষে সুজন তুলি ভালোবাসার নতুন আরেকটি অধ্যায় সূচনা করল। আবার নতুন করে অপেক্ষা প্রহর গুনতে শুরু করলো। সকালে সূর্যের কিরণ চোখে পড়তেই সুজনের ঘুম ভেঙে গেল। আড়মোড়ে ভেঙে চোখ মেলে চেয়ে দেখলো তুলি ওর গায়ের উপর হাত পা ছড়িয়ে দিয়ে চুপটি করে ঘুমিয়ে আছে। সুজন অপলকভাবে চেয়ে রইল তুলির ঘুমন্ত মুখের পানে। দীর্ঘ 5টি বছর পর তুলির ঘুমন্ত মুখটা দেখতে পেয়ে স্বস্তির নিঃশ্বাস নিল। সুজনের অফিস ছুটি থাকায় ঘুম থেকে ওঠার কোনো তাড়া নেই। কিছুক্ষণ তুলির মুখের পানে চেয়ে থেকে মুখটা হু হু করে উঠল। 5টি বছর চোখের আড়াল ছিল। ভাবতেই তুলিকে বুকের সাথে শক্ত করে জড়িয়ে ধরল। তুলি সুজনের স্পর্শ বুঝতে পেরে চোখ পিটপিট করে ঘুম ঝরানো স্বরে বলল, কি হয়েছে ক্যাপ্টেন? তোমাকে এমন অশান্ত দেখাচ্ছে কেন? আমি আর কোনোদিন যাব না তোমাকে ছেড়ে, পাক্কা প্রমিস। সুজন তুলির ঘুম জড়ানো স্বর শুনে মুচকে হেসে তুলির কপালে ভালোবাসার পরশ এঁকে দিল। তুলি স্মিত হেসে খরগোশের মতো করে মাথা খসতে খসতে সুজনের বুকে জায়গা করে নিল। পরিশিষ্ট তুলি সুজন দুজনেই কর্মজীবন নিয়ে ব্যস্ত সময় পার করছে। কর্মব্যস্ততার মধ্য দিয়ে দুজনে দুষ্টু মিষ্টি ভালোবাসার খুনসুটিগুলি কেটে গেল 6টি বছর। সুজন তুলির একটি ফুটফুটে মেয়ে হয়েছে। তিতির বাবার মতো রাগী স্বভাব পেয়েছে, কিন্তু মায়ের মতো তোতলা হয়েছে।
আজ তিতিরের ৫ম জন্মদিন উপলক্ষে বাসায় ছোট করে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সবাই উপস্থিত, কিন্তু সুজন অনুপস্থিত দেখে তিতির ভীষণ রেগে গেছে। কেক না কেটে গাল ফুলিয়ে চুপটি করে রুমে বসে আছে। সবাই তিতিরকে বোঝাচ্ছে, কিন্তু তিতির কারো কথা শুনতেই রাজি না। তুলি তিতিরের অভিমান বুঝতে পেরে সুজনকে কল দিলে সুজন বারবার ফোন কেটে দিল। তুলি বিরক্ত হয়ে ফোনটা রেখে তিতিরের পাশে বসে তিতিরের মাথায় হাত বুলিয়ে তিতি দিতে আদরে গলায় বললেও, তিতির সোনা, বাবাই তো একটু পরেই চলে আসবে। তুমি কেকটা কাটো সোনা, সবাই তোমার জন্য অপেক্ষা করছে তো। রাগ করে না সোনা মা আমার, প্লিজ কেকটা কেটে দাও। তিতির মায়ের কথা শুনে ঠোঁট ফুলিয়ে কান্না করতে করতে বলল, মাম্মা, ক্যাপ্টেন খুব খারাপ। আমি আজকে কেক কাটবো, তবু ক্যাপ্টেন বাসায় আসেনি। ক্যাপ্টেন না আসলে আমিও কেক কাটবো না। তুমি আমায় একবারও কেক কাটার কথা বলবে না বলে দিলাম। আমি কিন্তু তোমার উপর রাগ করবো। তিতিরে যখন সুজনের উপর খুব অভিমান হয়, তখন বাবাই না বলে ক্যাপ্টেন বলে ডাকে। তিতির কথাগুলো বলতে বলতে সুজন রুমে ঢুকল। তিতির অশ্রুসিক্ত নয়নে রাগী লোক নিয়ে সুজনের দিকে এক পলক চেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। তিনি সুজনকে দেখে তিতিরের পাশ থেকে উঠে দাঁড়িয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে মৃদুস্বরে বললেও, সামলাও তোমার মেয়েকে, যেমন বাবা তার তেমনি মেয়ে। ও গড, রক্ষা করো আমায়। বাবা মেয়ের এত রাগের মাঝে আমি নিজেই কবে ভস্ম হয়ে যাব। উফ, সবাই কখন থেকে অপেক্ষা করছে, তাড়াতাড়ি নিয়ে এসো তিতিরকে। কথাগুলো বলেই তুলি গটগট করে হেঁটে রুম থেকে বেরিয়ে গেল। সুজন তুলির কথা শুনে মুচকে এসে তিতিরের পাশে বসল। তিতিরের মাথায় হাত পোড়াতে গেলে তিতির বাবার উপর অভিমান করে পাশে সরে গেল। তিতিরের অভিমান বুঝতে পেরে মুচকে এসে তিতিরকে শুনিয়ে শুনিয়ে বলল, তুলি, ডাইনিংয়ে দেখো অনেকগুলো লজেন্স এনে রেখেছি, তুমি ওগুলো সব ডাস্টবিনে ফেলে দিও। তিতির ওগুলো খাবে না। তিতির লজেন্সের কথা শুনে চোখগুলো রসগোল্লার মতো করে কপাল কুঁচকে বলল, পাপাই, আমি কখন বললাম আমি লজেন্স খাবো না? সুজন তিতিরের কথা শুনে মুখ টিপে হেসে তিতিরের মাথায় হাত বুলিয়ে দিলে তিতির গম্ভীর মুখ করে মৃদুস্বরে বলল, বাবাই, তুমি খুব মজা। তুমি আজকেও কেন দেরি করে আসলে বাসায়? আমি তোমার উপর ভীষণ রেগে আসি। সুজন স্মিত হেসে তিতিরকে কোলে নিয়ে তিতিরের গালে চুমু দিয়ে করুণ মুখ করে বলল, সরি সোনা, আমার ভুল হয়ে গেছে, আর কখনো দেরি করে আসবো না, প্রমিস। তিতির মুচকে এসে বাবার গালে টুক করে কিস করে দিল। সুজন মেয়েকে কোলে নিয়ে এই রুম থেকে বেরিয়ে যেতে যেতে মনে মনে বলল, যেমন মা তার তেমন মেয়ে। পান থেকে চুন খসলেই এদের অভিমান শুরু হয়ে যায়। মা মেয়ের অভিমানের পাহাড় ভাঙতে ভাঙতে আমার সারা জীবন অপেক্ষার প্রহর গুনে যেতে হবে। তুলি পাশে দাঁড়িয়ে মেয়ের হাসি মুখের দিকে এক পলক চেয়ে স্বস্তির নিঃশ্বাস ছেড়ে দিয়ে স্মিত হেসে মনে মনে বলল, তোমাদের হাসি মুখটা দেখার জন্য আমি সারা জীবন অপেক্ষার প্রহর গুনতে রাজি। সব সময় এমনইভাবে হাসি খুশি থেকো তোমরা। সারাদিনের কর্মব্যস্ততা শেষে তোমাদের হাসি মুখ দেখার জন্য আমি সারা জীবন অপেক্ষার প্রহর গুনতে থাকবো।